গুড। হ্যাঁ, এটাই মজা লাগে বেশি। ওকে কুল। আর তোমরা ক্লাস করাতে তো ডেডিকেটেড, আমি হইলে ভাই ঘুমাইতাম। এনিওয়ে, সো চলো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, সো এত কিছু দেখে আসলে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো সব কেটে দিই আমি। এটা কেটে দিলাম, এগুলা আসলে অনেক হাবিজাবি জিনিস। ওকে, সো এটা হচ্ছে আমার একটা মানে বিশাল প্রজেক্টের একটা ক্ষুদ্র অংশ। আমি তোমাদের ছবি এঁকে প্রথমে দেখাই, তারপরে তোমাদেরকে ভিতরে নিয়ে যাবো আমি। এটার মধ্যে আসি। সো বিশাল প্রজেক্ট আসলে অনেক বড়, এত বিশাল। তার একটা ক্ষুদ্র একটা অংশ, লাইক এতটুকু অংশ হচ্ছে গিয়ে আমার অ্যাডমিন পার্টটা, যেটা আমি আজকে তোমাদের দেখাবো। একদম অ্যাকচুয়ালি এতটুকুই। সো অ্যাডমিন পার্টেরও একটু ছোট্ট অংশের কাজ আমি করছি, সেটা হচ্ছে যে একটা অ্যাডমিনকে কিভাবে সেভ করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, এই কাজটা। যে অ্যাডমিন আসবে, অ্যাডমিনকে সেভ করা হবে, অ্যাডমিনকে ডিলিট করা যাবে, এবং ওই অ্যাডমিনকে সার্চ করা যাবে, হ্যান ত্যান হাবিজাবি কিছু জিনিস আছে। তো ওই অংশটুকু আমি তুলে আনছি, তুলে এনে তোমাদেরকে দেখাবো। এই প্রজেক্টটা আসলে অনেক বড়, আস্তে আস্তে কাজ চলতেছে, এটার মধ্যে আরো অনেক জিনিসপত্র আসবে, আরো অনেক মডিউল আসবে, এরকম 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 গোল্লা 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 গোল্লা। পুরো প্রজেক্টটা যদি 100% হয়, তাহলে আমি তোমাদেরকে আজকে যতটুকু দেখাবো সেটা হচ্ছে, ধরতে পারো যে 0.8%, এতটুক। ঠিক আছে। সো এটা একটা বিশাল প্রজেক্ট, অ্যান্ড ওইটারই একটা ক্ষুদ্র অংশ আমি তোমাদের দেখাবো। সো ভয় পাওয়ার কিছু নাই, এই ক্ষুদ্র অংশটাও বেশ ভালোই কমপ্লিকেটেড। সো দেখি আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে এটার অ্যাকচুয়ালি মেকানিজম কি হচ্ছে সেটা একটু বলি এখন। যে যেটা হচ্ছে এই, এটা ধরো আমার প্রজেক্টটা, এটা হচ্ছে একটা অ্যাডমিন প্রজেক্ট। যে প্রজেক্টটা আমরা দেখবো অ্যাডমিন। তো এটা করতে পারি কি, এটার মধ্যে একটা কিছু ইনফরমেশন দিয়ে আমি যখন হিট করব, এই সিস্টেমটা সেই অ্যাডমিনটাকে ডেটাবেজে, এটা ধরো ডেটাবেজ, সেখানে সেভ করতে পারবে। আমার যদি ইচ্ছা হয়, আমি একটা অ্যাডমিন যদি লাগে, ওই অ্যাডমিনের আইডিটা দিয়ে যদি আমি ওকে আইডি পাঠাই দিই, আর যদি বলি ডিলিট করো, ও অ্যাডমিনটাকে এখান থেকে যেটাকে অ্যাড করলো সেটাকে আবার কেটে দিতে পারবে। আবার তুমি যদি চাও যে এই অ্যাডমিন এখানে হিট করো, যে ভাই আমাকে সবগুলো অ্যাডমিনের লিস্ট দেখাও, যা যা আছে, ও করবে কি, এখান থেকে গিয়ে ও সবগুলো অ্যাডমিনকে নিয়ে সুন্দর করে ম্যাপ করে দিয়ে দিবে আমাকে। এই অংশটুকু ধরতে পারে এটা হচ্ছে তোমার ব্রাউজার। তুমি ব্রাউজার থেকে রিকোয়েস্ট করতেছো সিস্টেমটাতে, সিস্টেমটা সেটা তোমার ডেটাবেস থেকে কমিউনিকেট করে জিনিসপত্রগুলো তুলে এনে দেখাচ্ছে। আর একটা আছে, সেটা হচ্ছে আপডেট করা বেসিক্যালি। তুমি যদি যাও যে ভাই এই অ্যাডমিনটাকে আপডেট করে দাও, ও এটা নিবে, নিয়ে তুমি যা যা ইনফরমেশন দিচ্ছ সেটাকে ধরে ডেটাবেসে আগে যে অ্যাডমিনটা ছিল সেটাকে চেঞ্জ করে আপডেট করে দিবে। বেসিক্যালি ক্রাড প্রজেক্ট, ক্রাড বা ক্রুড যেটা বলে, CRUD, ক্রুড একটা। সিতে হচ্ছে ক্রিয়েট, আর এ হচ্ছে রিট্রিভ, মানে সার্চ করা বা রিট্রিভ করা বা রিড করা, তুলে আনা। তো তৈরি করা, এটা যেটা তৈরি করা হয়েছে সেটাকে পড়া। ইউতে হচ্ছে আপডেট, মানে যেটা তৈরি করা হয়েছে সেটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল একটা অ্যাডমিন যদি থাকে, সেই অ্যাডমিনের নামটা আমি চেঞ্জ করতে চাই, এরকম আর কি, আপডেট। আর ডিতে হচ্ছে ডিলিট। সো এটা হচ্ছে গিয়ে পুরো প্রজেক্টের ওভারঅল, মানে একদম হাই লেভেল ওভারভিউ থেকে জিনিসটা এটাই করতেছে। সো এখানে কোনো কোশ্চেন আছে তোমাদের, কিছু বুঝো নাই যে ভাইয়া কি 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 বললেন, আমার মাথায় ঢুকে নাই? এটা কি ভাই ওয়েব অ্যাপ্লিকেশন? এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে অ্যাডমিন হইতে, অ্যাডমিনের ইনফো করতে গেলেও তো আমাকে অ্যাডমিন হতে হবে মেবি এখানে। ডেটাবেজে অলরেডি একটা অ্যাডমিন থাকবে। আচ্ছা। অলরেডি একটা অ্যাডমিন আমি ডেটাবেজে পুশ করে রাখবো, সুপার অ্যাডমিন, তারপরে ওই অ্যাডমিন অন্যান্য অ্যাডমিনকে তৈরি করতে পারবে, বিষয়টা এরকম। এনিওয়ে, তোমরা যারা একটু টেকনিক্যাল জিনিসপত্র জানো তারা কোশ্চেন করতে পারবা, বাট অসুবিধা নেই। যারা যদি আমার কোশ্চেনে অ্যান্সার না বুঝো, দ্যাটস পারফেক্টলি ওকে, এগুলো সব বুঝা লাগবে না, আস্তে আস্তে বুঝবা। যারা অ্যাটলিস্ট ফিফথ বা ফোর্থ সেমিস্টার আছে, তাদের সব বুঝার দরকার নেই, জাস্ট যতটুকু বুঝে দ্যাটস এনাফ। সো এটা হচ্ছে পুরো প্রজেক্টটার একটা কি করতেছে সেটার ওভারভিউ। এখানে বেশ কয়েকটা লেয়ার আছে, এই যে অ্যাডমিন অংশটাকে আমি একটু ভাঙি। যদি আমি ভাঙি তাহলে এটার মধ্যে বেশ কয়েকটা লেয়ার আছে, আমি জাস্ট লেয়ার গুলো আঁকবো, তারপর আমি প্রজেক্টের ভিতরে ঢুকে যাবো। সো আমি একটু যাই আগে। সো এটা ধরো এই পুরো স্ক্রিনটা, এটা পুরোটা হচ্ছে আমার অ্যাডমিন পুরো প্রজেক্টটা। এটার ভিতরে বেশ কয়েকটা লেয়ার আছে। প্রথম লেয়ারটাকে বলা হয় জাস্ট ওভারভিউ কন্ট্রোলার। যখন রিকোয়েস্টটা আসে তখন সেটাই কন্ট্রোলারে আসে। কন্ট্রোলার হচ্ছে একটা জাস্ট জাভা ক্লাস, যার মধ্যে আসে। সে করে কি, এটাকে নিয়ে যায় হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি অনেক, আরো অনেক ঘুরপাক খায়, ঘুরপাক খাওয়ার পরে এটাকে একটা সার্ভিসের কাছে নিয়ে যায়। ওই সার্ভিস এটাকে নিয়ে যায় হচ্ছে গিয়ে রিপোজিটরির কাছে। ওই রিপোজিটরি শেষ পর্যন্ত ডেটাবেসে কল করে।
তোমার বোঝা লাগবে না রিপোজিটরি কেন ইউজ করি, সার্ভিস কেন ইউজ করি, কন্ট্রোলার কেন ইউজ করি, এগুলা কিছু বোঝা লাগবে না। এগুলা কেনর উত্তর আস্তে আস্তে আসবে। জাস্ট এখন জানলেই হবে যে এই কয়েকটা জিনিস আছে। কন্ট্রোলার আছে একটা, সার্ভিস আছে, রিপোজিটরি আছে, ডেটাবেস আছে। রিপোজিটরি কি করে? ডেটাবেস থেকে ডেটা এনে রিড করে। সার্ভিস কি করে? রিপোজিটরিরে কল করে। কন্ট্রোলার কি করে? সার্ভিসে কল করে। আর ব্রাউজার কি করে? কন্ট্রোলারে কল করে। দ্যাটস ইট, আর কিছু বোঝা লাগবে না। তো এতটুকু দেখানোর পরে আমরা আসলে প্রজেক্ট ভিতরে ঢুকি, কি হচ্ছে না হচ্ছে সেটা একটু দেখি। সো দিস ইজ হোয়াট ইট লুকস লাইক, একদম প্লেন অ্যান্ড সিম্পল। ইন্টেলিজেতে আমি জাস্ট প্রজেক্টটা ওপেন করছি এখানে অ্যাডমিন নামে। আমি যদি এটা ভিতরে ঢুকি, ভিতরে অনেক কিছু আছে অক্টোপাসের মতো, এই হাবিজাবি সবকিছু আছে, এত কিছু বোঝা লাগবে না। যেখানে আমার মেইন কোডটা আছে সেখানে আমি যাই, সেটা হচ্ছে সোর্স ফোল্ডারে। সোর্সে ঢুকলাম, সোর্সের মধ্যে মেইনের ভিতরে জাভার ভিতরে কম, এখানে আমার অ্যাকচুয়াল প্রজেক্টের তোমার নামটা লেখা ছিল, সো আমি ওইটা আসলে রিমুভ করে দিছি। এখানে লিখছি হিজিবিজি, সেটা জাস্ট প্যাকেজের নেম। হিজিবিজির ভিতরে আরো হিজিবিজি, তার ভিতরে অ্যাকচুয়ালি আমার প্রজেক্টের ফাইলগুলো আছে। ওকে, এই যে বললাম যে কন্ট্রোলার, এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোলার লেয়ারটা আছে, এখানে দেখতে পাচ্ছ রিপোজিটরি লেয়ারটা আছে, এখানে হাবিজাবি আরো লেয়ার আছে। সো মেইনলি যে জিনিসটা আমি দেখা যাচ্ছে এটা মানে ওয়েটটা দেখো কত কিছু থাকে একটা কন্ট্রোলারের ভিতরে। সিম্পল, প্রথমে যে বললাম খালি সেভ করবে, ডিলিট করবে আর রিট্রিভ করবে, এই অংশটুকু করতে এতগুলো জিনিস লাগছে। এখানে দেখো কন্ট্রোলারের ভিতরে আমার 4টা ফাইল আছে। একটা এই যে দেখো, এটা একটা ইন্টারফেস। জাস্ট দেখো, বোঝা লাগবে না কি করতেছে, জাস্ট দেখো যে আচ্ছা জিনিসগুলো আছে, দ্যাটস ইট। এটা একটা ইন্টারফেস। ইন্টারফেস কেন লাগতেছে সেটা ব্যাখ্যা করার সুযোগ নাই, জাস্ট আছে একটা জিনিস। ওকে, ইন্টারফেস আছে, যার মধ্যে দেখো আমি যে কথাগুলো বললাম যে ক্রিয়েট করা যায়, তারপরে গেট নিয়ে আসা যায়, তারপরে অন্যান্য জিনিস আবার সবগুলো একসাথে আনা যায়, এই মেকানিজম গুলো এখানে মেথড আকারে লেখা আছে। এগুলো হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে সেই রেসপন্সটা তোমার ইয়াকে দেয়, ব্রাউজারকে দেয়। তারপরে আমি যদি লোকেশন ফাইলটাতে যাই, এটা হচ্ছে কি আরো লোকেশন কন্ট্রোল করে। এই প্রজেক্টটাতে আরো একটা অংশ ছিল যে কান্ট্রি, অথবা তোমার যদি লাগে যে কান্ট্রির সাথে আরো একটা বিষয় আছে সেটা স্টেট। তো স্টেট যদি লাগে সে ওইটাও ডেটাবেস থেকে রিট্রিভ করে দিতে পারবে। ওই দুইটার কোড আসলে এখানে ইন্টারফেস আকারে লেখা আছে। ইন্টারফেসের ইমপ্লিমেন্টেশনটা মেইনলি আছে হচ্ছে কি এই ফাইলের মধ্যে, এই জাভা ক্লাসের মধ্যে। এইখানে আসলে কোডের একটা অংশ লেখা আছে। যদি আমি অ্যাডমিনে আসি, দেখো এই যে প্রথম ব্রাউজার থেকে কল হলে সেটা আসে হচ্ছে কি এই এই ইন্টারফেসের কাছে। এই ইন্টারফেস কল দেয় হচ্ছে কি এই কন্ট্রোলারে। এই কন্ট্রোলারের মধ্যে একটা মেথড লেখা আছে, দেখো মেথড থেকে মেথডে কল হচ্ছে। সো ওভাররাইড করছি আমি ইন্টারফেস থেকে মেথডটাকে, তারপরে এটা এখানে সেটা সেই যে তোমার ফাইন্ড করতে বলছি, যে আইডি দিয়ে ফাইন্ড করে নিয়ে আসো ডেটাবেস থেকে, সেটা এখানে সে ফাইন্ড করে পাঠিয়ে দিচ্ছে। তো এটা জাস্ট বেসিক্যালি একটা ফাংশন, যার কাছে কলটা আসবে সে তুলে পাঠিয়ে দিবে। সে আবার কারে কল দেয়? সে আবার অ্যাডমিন সার্ভিসে কল দেয়। সার্ভিস কই থাকে? সার্ভিস একটা ক্লাস, সে থাকে এখানে। সো মেইন কোডগুলো লেখা হয় হচ্ছে সার্ভিসে। এখানে ধরো আমার এই যে গেট ইউজারের সার্ভিসটা আছে, এটাও একটা ক্লাস, সরি একটা মেথড। এ করে কি, এ রিপোজিটরি কল দেয়। রিপোজিটরিও কি এরকম একটা ক্লাস, এখানে আছে কই জানি, এই তো তার ভিতরে জেপিই রিপোজিটরি গুলো আছে। এইখান থেকে যখন কলটা হয় ফাইনালি সে ডেটাবেসে কল দেয়। ডেটাবেস থেকে ডেটাটা এনে সে এখান থেকে এনে সার্ভিসে দেয়, সার্ভিস এখানে ম্যানিপুলেট করে সেটা কন্ট্রোলারে দেয়, কন্ট্রোলার শেষে ফাইনালি আরো দেয়। মাঝখানে আরো কিছু লেয়ার আছে, তোমার ম্যাপার আছে, ডোমেইন আছে। ডোমেইন হচ্ছে যে অবজেক্ট গুলা, মেইনলি যে অ্যাডমিন অবজেক্ট যে থাকে, এই যে এই অবজেক্টটা মেইনলি আমি সেভ করি। একটু দেখো, এটার সাথে তোমরা একটু পরিচিত থাকবা। যে দেখো আমি জাস্ট একটা ইউজার বানাইছি, আমরা এতদিন অ্যানিমেল বানাইছি, ফাদার বানাইছি, মাদার বানাইছি, ছাতা মাতা অনেক কিছু বানাইছি। ওইটার একটা কাইন্ড অফ দেখতে পাচ্ছ যে এই যে এটা বানাইছি, এটা বানানোর পরে আইডি দিছি, ইমেল দিছি। আবি যাবি নট নাল কি মিন করে, সেটা নট নাল মানে হচ্ছে এটা নাল ঢুকতে পারবে না, ইমেল মানে হচ্ছে এটার মধ্যে শুধু ইমেল ঢুকবে। আর এখানে ওই জিনিসপত্রগুলো, ওটা ওর কিছু রোল থাকে। এখানে দেখো কান্ট্রি, যে কান্ট্রি আছে, কান্ট্রি আইডি আছে, এগুলো আছে, তারপর স্টেট আছে, আইডি আছে। সো এইগুলা হচ্ছে আমার পোজো, প্লেন অবজেক্ট, প্লেন ওল্ড জাভা অবজেক্ট। এই অবজেক্ট গুলাই আসলে আমি এতগুলা লেয়ার ঘুরে 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 ফাইনাল ডেটাবেসে সেভ করতেছি, আবার এতগুলা লেয়ার ঘুরে 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 ডেটাবেস থেকে আউট করে বাইরে পাস করতেছি। সো এটা হচ্ছে মোটামুটি একটা প্রজেক্টের ওভারভিউ, যে দেখো কত কিছু থাকে একটা জায়গার মধ্যে। এটা কিন্তু আমি বললাম জাস্ট 100% এবং 0.8%, আমার মনে হচ্ছে তাও আমি বেশি বলছি, কারণ এটার মধ্যে কিছুই নেই বেসিক্যালি। এটা যে আরো কয়েকটা লেয়ারের সাথে রিলেটেড, ওই লেয়ার গুলো আরো কয়েকটা লেয়ারের সাথে রিলেটেড, আরো অনেক কিছু আছে এখানে। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা মানে মোটামুটি একটা আইডিয়া নিতে পারো যে এখানে কত কিছু খেলা হচ্ছে। এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। তোমার যদি মনে হয় ভাই এটা তো খুবই ভয়ঙ্কর জিনিস দেখাইলেন, এটা তো এত কিছু তো মাথায় রাখবো কেমনে,
এই ভয়টা কাটানোর জন্য যেটা বলা উচিত সেটা হচ্ছে আমি 8 মাস আমার এক্সপিরিয়েন্স, জব এক্সপিরিয়েন্স যদি বলো 8 মাস, তো 8 মাসে এসে আমি তোমাদেরকে এত কিছু দেখাচ্ছি, আর তোমরা এখনো বাচ্চা আছো, 4th সেমিস্টার 5th সেমিস্টার ওই জায়গায় আছো। সো আমার এই জায়গায় তোমরা একটা টাইমে আমার চেয়েও ভালো জানবা যখন আমার জায়গায় তোমরা আসবা। সো এখন এইসব দেখে ভয় পাওয়ার কিছু নেই, তোমাদেরও যখন বয়স হবে, তোমরা যখন আস্তে আস্তে সময়টা যাবে, এগুলা তোমরাও বুঝতে পারবা। সো এটা ছিল একটা উদ্দেশ্য, তোমাদেরকে আমি একটা প্রজেক্টের একটা অংশ যেটাতে আমি কাজ করতেছি তার মধ্যে একটু ঢুকানো, যে তোমরা যে ইন্টারফেস শিখতেছো, আমরা ইন্ডাস্ট্রিতে আসলে ইন্টারফেস ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি আমরা ইন্টারফেসের লেকচারে যখন যাব তখন ডেসক্রাইব করব। আর তোমরা যে প্লেন অবজেক্ট মানে জাভা অবজেক্ট গুলো তৈরি করতেছো, এগুলো শুধু শুধু তৈরি করতেছো না, এগুলো আমরা এখনো তৈরি করি, এই যে এগুলো আমরা তৈরি করতেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন লেভেলে যাবে। সো এগুলো আমরা তৈরি করতেছি স্ট্রিট 1 স্ট্রিট 2 কান্ট্রি ফান্ট্রি হাতি হাবি যাবে অনেক কিছু দিয়ে। তোমরা যে মেথড গুলো তৈরি করতেছো একটা একটা করে, এগুলো কিন্তু আমরা ওই সার্ভিসে গিয়ে মেথড গুলাই লিখি। যেখানে একটা মেথড লেখা আছে আপডেট, ইউজারকে আপডেট করার জন্য অনেক কিছু লেখা আছে এখানে। তোমার ল্যামডা ইউজ করা হয়েছে, আরেকটা মেথড কল দেওয়া হয়েছে, তোমার হাবি যাবে অনেক কিছু ইউজ করা হয়েছে, এত কিছু না জানলেও চলে, বাট যেটা জানবা যে হ্যাঁ তুমি যে মেথড গুলা জানতেছো, তুমি যে ক্লাস গুলা জানতেছো, ক্লাস লেখা জানতেছো, তুমি যে অবজেক্ট বানানো জানতেছো, ইন্টারফেস জানতেছো, ইনহেরিটেন্স জানতেছো, এই সব কিছু তোমার কাজে লাগতেছে এবং লাগবে। তোমাদের একটা ইনহেরিটেন্স যে ইউজ হয়, এক্সটেন্ড যে ইউজ হয়, সেটার একটা এক্সাম্পল দেখাই। আমার এখানেই আছে, কোন ক্লাসটাতে জানো, এটাতে তো থাকার কথা। টু 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 আচ্ছা নাই, ওইটা অন্য কোড বেসে এখন নাই। আমরা জাস্ট এই আইডি টাইডি এগুলো কমন ক্লাস, তো দেখো এখানেও আইডি, এখানেও আইডি আছে, অ্যাডমিনের ভিতরে আইডি আছে, তারপরে এখানে আইডি আছে। তো আমরা করছি কি এগুলাকে আমরা সরাই নিয়ে গেছি, সরাই একটা সিঙ্গেল ক্লাস লিখছি, ওই ক্লাসের মধ্যে নিয়ে ওই আইডিটাকে রাখছি। এনিওয়ে, সো এটাই ছিল, আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে একটা ইন্ডাস্ট্রিতে যখন আমরা একটা প্রজেক্ট করি, সেটার একটা ক্ষুদ্র অংশ কিভাবে জিনিসগুলো হয়, কিভাবে জিনিসগুলো রিলেট হয়। আমি তোমাদের একটা ফিলিং দিতে চাচ্ছি যে তোমরা যেগুলো শিখতেছো এগুলো আসলে একটা টাইমে গিয়ে তোমাদের কাজে লাগবে যদি তোমরা ইন্ডাস্ট্রিতে আসো। আর নর্মালি তোমরা যে প্রজেক্ট গুলো করো ওগুলা থেকে অনেক পার্থক্য আছে ইন্ডাস্ট্রির প্রজেক্টে, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা আস্তে আস্তে শিখতেছো, বাট যদি ঠিকঠাক মতো শিখো তাহলে একটা টাইমে তোমরা এগুলো ডেভেলপ করতে পারবা। আমারও এখনো রাত জায়গায় ঠিকঠাক করতে হয় যে একটা ছোট ছোট বাগ এগুলা, তো তোমরাও একসময় করবা। ভাই একটা হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এখন আমি কোশ্চেন নিচ্ছি, তোমাদের যা যা কোশ্চেন আছে করতে পারো। তবে এখানে এই প্রজেক্টে আপনারা কি ডেটাবেস ইউজ করতেছেন? আমরা অ্যাজিউর ইউজ করতেছি, মাইক্রোসফট এসকিউএল, অ্যাজিউরের ডেটাবেস, অ্যাজিউর মাইক্রোসফট এসকিউএল। আচ্ছা ভাই, আরেকটা কোয়েশ্চেন, এটা হয়তো বেশি ইন্টারনালও হইতে পারে, যে আপনারা তো এই সিস্টেম ডেভেলপ করতেছেন হয়তোবা কোন একটা ক্লায়েন্টের জন্য, তাই না? হুম। আপনাদের কোম্পানিতে। ইয়েস। ওকে। তারপর ওদের এই সিস্টেমটা ডেভেলপ করে দেওয়া পর্যন্তই কি আপনাদের কাজ? তারপর না, মেইনটেনেন্স ওরা অন্য কাউরে দিয়ে না, করাবে? না, 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 মেইনটেনেন্সেরও তো সাপোর্টও তো দিতে হয়। অনেকভাবে ডিল হয় অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে, যখন প্রজেক্ট সাইন হয় তখন অনেক ডিল হয়। তোমার এটা কতদিন, তো কত এই প্রজেক্টে অনেকগুলা ভাগে ভাগ করা, একটা অংশের সাথে খালি ডিল হয়েছে, ওই একটা অংশ আমরা ডেভেলপ করে দিচ্ছি, ওইটা যদি সাকসেসফুলি ডেভেলপ করে দেই, তারপর ওরা হয়তো ওইটা মেনটেন করা বা সাপোর্টের জন্য আমাদের সাথে আরেকবার ডিল করবে যে আমাদের এতটুকু সাপোর্ট ইঞ্জিনিয়ারিং দরকার। তখন আবার ওরা আচ্ছা। আমাদের কোনো সমস্যা হলে, ইস্যু হইলে আমরা ওগুলো সলভ করবো। এটাও কিন্তু ডিল হয় যে আমার ডেভেলপমেন্ট টাইম যদি কোনো ইস্যু আসে, লাইভ ইস্যু, ওটা কে হ্যান্ডেল করবে। আমি যদি 2 ঘন্টা দিয়ে একটা লাইভে ইস্যু সলভ করতে থাকি, কোনো একটা বাগ আসলো, দেখা গেল প্রজেক্টটা ডিপ্লয় করার পরে ছোট একটা বাগ আসলো, সো এটা তো আমার ফিক্স করতে হবে। আমি তো ডেভেলপ করছি, হয়তো মাঝখানে কোনো লেয়ারে ধরা পড়ে না, কিন্তু বাগটা ফাইনালি ইউজার ধরছে, এখন তো সলভ করতে হবে। কে সলভ করবে? আমার করতে আমিই জানি। তখন ওরা আবার আমাদেরকে যখন রিচ করবে তখন আবার ডিল আছে যে হ্যাঁ এত টাকা দিতে হবে বা এরকম একটা অ্যামাউন্ট দিলে তোমরা এত আওয়ার আমাদের কাছ থেকে পাবা, সেটা এমনি কাজ করে। জি ভাই, বুঝলাম। আর আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো ভাই, এই যে আপনারা তো কোডিং করতেছেন মেইনলি, আর আপনাদের আগে কি আপনাদের এই কোম্পানিতেই কোনো সিস্টেম অ্যানালাইসিস ব্যাপারটা হ্যান্ডেল করে? মানে আপনাদের সিস্টেমটা ক্রিয়েট করে দেয় তারপর আপনারা কোডিং এ যান এমন কিছু, নাকি আপনারাই সব করেন? আহ, আপনারাই বলতে কি মিন করতেছো? আপনারাই বলতে মানে অনেকেই আছে। উম, সফটওয়্যার এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানে জব করতেছেন আপনি, যে এই যে কোড গুলো লিখতেছেন, এর হুম, আগে হুম, হুম। এই জিনিসটা প্ল্যানিং এর জন্য কি আপনাদের আরেকটা টিম আছে এই না, পুরো আরেকটা টিম প্রজেক্টের নেই, মধ্যে? আমরাই পুরা টিম। আমাদের টিমটা যেমন ধরো, আমাদের টিমে মনে হয় টোটাল আমরা 10 জন আছি, 10 জনের মধ্যে সব ধরনের মানুষই আছে। আর্কিটেক্ট লেভেলের মানুষ ওকে। আছে, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, আমি হচ্ছে গিয়ে সবচেয়ে গুড়া, মানে আমি সবচেয়ে সবচেয়ে ছোট মাছ, আমি ওইখানে সবচেয়ে জুনিয়র পুরা টিমের মধ্যে। সো বড় ভাই আছে 6-7 বছরের এক্সপিরিয়েন্স, প্রজেক্ট ম্যানেজার আছে যে বিভিন্ন প্রজেক্ট ক্লায়েন্টের সাথে ডিল করে, সফটওয়্যার কিউএ ইঞ্জিনিয়ার আছে,
তারপর তোমার ইউএক্স সেটাই। ইঞ্জিনিয়ার আছে যে ইন্টারফেস গুলো ডিজাইন করতেছে, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার আছে, অ্যাঙ্গুলার ইঞ্জিনিয়ার আছে, সব আছে। সো জি ভাই, একজন এই তো তো এটা হবে। জিজ্ঞেস করলাম কারণ হুম, হুম। তাহলে একটু হয়তো বা ভয়টা কম লাগে, কারণ যেহেতু আমার যে এক্সপিরিয়েন্স লোকজন আমার টিমে আছে, তো সবকিছু না আমাকে না না, হয়তো বা বুঝতে। ইনিশিয়ালি এই ভয়টা লাগে, তোমরা যখন ঢুকো, আমিও যখন ঢুকছি আমার এই ভয় লাগতো, আরে ভাই একটা যদি কোড না পারি তাহলে কি হবে, আচ্ছা, এরকম ভয় বুঝলাম লাগে। বাট ভাই। সিনিয়ররা অলওয়েজ আছে, এন্ড এটা টিম এফোর্ট, এটা আসলে কোনো একজনের উপর সিঙ্গেল রেসপন্সিবিলিটি না যে তুমি করবা তোমারই করতে হবে। অ্যাজ এ টিম যখন আমরা কাজ করি তখন আমি না পারলে আমাকে হেল্প করে, উনি না পারলে উনি আমার কাছ থেকে হেল্প চায়, এটা অলওয়েজ টিম আকারে আসে। সো এই ভয়টা ইনিশিয়াল লেভেলে থাকে, বাট ওইটা আসলে ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে আর ওরকম সিচুয়েশনে পড়তে হয় না, তুমি পারবা, সমস্যা নেই। ওকে ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? ভাই সাপোজ আপনাকে একটা কাজ করতে দিল আপনার সিনিয়র, হুম হুম তো ওই ফ্রেমটাতে আপনার একটা ভুল হয়েছে, তো আপনি যখন হ্যান্ড ওভার করলেন ওনার কাছে পুরো কাজটা, ফ্রেমটাতে যখন ভুলটা উনি দেখলো, হুম। ওইটা দেখে কি মানে আপনার প্রতি ওনার রিয়াকশনটা কেমন হবে, মানে কিক আউট করবে আপনাকে কোম্পানি না না থেকে এই কিছু নাকি? না, ওরা আসলে দেখো, আমি একটা ইন্টারভিউ, আচ্ছা আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমি ফ্যান সারছি, বুঝছো? সাউন্ড কি শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। কিক আউট করার এরকম কিছু নাই বিষয়টা। আমি যখন জয়েন করছিলাম আমার ভিতরে এরকম একটা ভয় ছিল যে আল্লাহ যদি না পারি তাহলে কি হবে না হবে, আসলে লাইফে থাকতে এরকম চিন্তা আসে। বাট কিক আউট করার কিছু নাই। তারা যখন আমাকে নিচ্ছে ইন্টারভিউ নিয়ে, আমাকে যে 5টা স্টেজে ইন্টারভিউ নিয়ে আমাকে 3 মাস ট্রেনিং করে তারপরে আমাকে কোড বেজে হাত দেয়াইছে। সো আমি ওরকম স্কিল লেভেলেরই মানুষ, ওরা ওইটা জাজ করেই আমাকে নিচ্ছে যে আমাকে যেই কাজটা দেওয়া হবে সেটা আমি পারবো, এন্ড মেজরিটির সময় আমি পারি। কিছু ভুল এদিক সেদিক হয়, কিন্তু যারা সিনিয়র আছে তারা নিজেরাও তা এইসব ভুল করে আসছে, তারাও জানে যে এই ভুল হবে স্বাভাবিক, এইভাবে এইভাবেই কাজগুলো হয়। সো আমি দেখা যায় যে 80 to 99% কমপ্লিট করে দেই। যদি কোনো কোড রিভিউ হয়, সব জায়গায় ইভেন গুগলে কোড রিভিউ হয়, আমার কোড দেখে, দেখার পরে ওই কোডে কোনো ভুল থাকলে বা বলে যে এই মেথডটা তুমি এইভাবে লিখতে পারতে, এইভাবে লিখলে আরেকটু এফিসিয়েন্ট হইতো, এইভাবে তো কোডটা ক্লিন হইলো না, এইভাবে লিখলে ক্লিন হইতো, এগুলো তারা রিভিউ দেয়, আমি ফিক্স আপ করে দিই। কখনো যদি রিকোয়ারমেন্ট বুঝতে অসুবিধা হয় তখন জিজ্ঞেস করি, ভাই এই জায়গায় বুঝি না, এটা কেমনে হচ্ছে একটু বুঝায় দেন, ভাইরা বুঝায় দেয়। সো এটা বললাম তো, টিম কোলাবোরেটিভ এফোর্ট। সো এখানে অবশ্যই তুমি যখন ঢুকবা তুমি অবশ্যই ক্যাপেবল একজন মানুষ, কোম্পানি জানে, তোমাকে কিক আউট করার কোনো প্রয়োজন নেই, আর তোমাকে ওই ধরনের কাজ দেওয়া হবে যেটা তুমি পারো। যেমন আমাকে যদি এখন বলে পুরো আর্কিটেক্ট লেভেলে সার্ভার টার্ভার ডিপ্লয় করে পুরো জিনিসটাকে রানেবল করে এগুলা করতে, এগুলো আমি পারবো না, একদম জিরো, আমি কিচ্ছু জানি না এগুলো। ডেটাবেস ডিজাইন করে পুরো জিনিসটাকে ফাংশনাল করতে, এই জিনিস আমি জীবনে পারবো না। এটা এই এক্সপিরিয়েন্স হইতে আমার অ্যাটলিস্ট 4-5 বছর লাগবে। সো ওই কাজগুলো ওই 4-5 বছর সিনিয়র যারা তারাই করবে, তারা জানে কার কাজ কতটুকু। আমাকে কি দিবে? আমারে দিবে এই যে এই জিনিসটা টুকটাক, এটা বানাও, এটা বানাও, এই জায়গায় কন্ট্রোলারটা বানাও, এই জায়গায় এটা বানাও। মাঝে মধ্যে কিছু ওয়েটের কাজ দেয়, ওগুলা ঠেলা খায়া করে ফেলি বা হেল্প টেল্প নিয়ে করে ফেলি। সো এভাবে চলে জিনিসটা, ভয় পাওয়ার কিছু নাই, তোমরা যখন ঢুকবা তখন বুঝবা। ভাইয়া আরেকটা জিনিস হচ্ছে, আপনি যে কোডটা দেখালেন হুম হুম এই কোডটাতে কিছু লাইনে দেখলাম সেমিকোলন নাই। তো আমার কোডিং নলেজ যতটুকু, আমি তো জানি ওপি তে যে সেমিকোলন ছাড়া লাইনগুলোতে সে ভুল দেখাবে, ওইগুলো কমেন্টও না, যে লাইনগুলো দেখিয়েছেন কমেন্টও না। কোনগুলোর কথা বলতেছো? সেমিকোলন ছাড়া কিছু লাইন আছে যদি সেমিকোলন ছাড়া কিছু লাইন আছে এখানে, এগুলা এগুলোকে দেখলাম। বলে অ্যানোটেশন। অ্যানোটেশন বলে, মানে কিছু জিনিস আছে এখানে যা দেখছো, এগুলো খুবই হাই লেভেলের জিনিস, মানে তোমাদের থেকে অনেক অনেক হাই লেভেলের জিনিসপত্র এখানে আছে। এখানে অ্যানোটেশন আছে, এটা এখানে স্প্রিং ফ্রেমওয়ার্কে করা হয়েছে। সো ওরকম আইডিয়া নিয়ে রাখার দরকার নাই যে এরর ধরবে না ধরবে। অনেক কনসেপ্ট তোমাদের এখনো শেখা বাকি আছে, ওগুলো আসলে আস্তে আস্তে শিখবা। যেমন অ্যানোটেশন যখন দাও, ওভাররাইট যখন লেখো একটা লাইনে, অ্যাট ওভাররাইট, তখন কিন্তু তুমি সেমিকোলন দাও না। খেয়াল করছো কখনো? তুমি নিজে কিন্তু মেথড ওভাররাইডিং করছো, সো তখন কিন্তু তুমি সেমিকোলন দাও না। সো এগুলো মোর টেকনিক্যাল স্টাফ, এগুলো তোমরা শিখে যাবা, যখন কাজ করবা তখন শিখে যাবা, সমস্যা নেই। ঠিক আছে ভাই। আর কারো কোনো কোশ্চেন? ভাই একটু জি ভাই, কমেন্ট। আরেকটা কোয়েশ্চেন ছিল। বলো, কোনো অসুবিধা নেই, অ্যান্সার দিচ্ছি। আজকে ম্যারাথন ক্লাস, আজকে এমনি এমনি চলবে। বলো বলো বলো। হ্যালো। ভাই ভাই কমেন্টে কিছু কোশ্চেন আছে, আপনি যদি একজন 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 করো, কে? পলক বলো তো।
ভাই বলতেছিলাম যে এই প্রজেক্টের যে কোড দেখলাম তা দেখে তো বোঝা যাচ্ছে যে জাভাতে করছেন। আপনার কি এরকম হয় যে অন্যান্য প্রজেক্ট অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতেছেন, নাকি আপনি জাভাতেই কোড করেন বেশিরভাগ সময়? আমি আমি কোর জাভাতেই কাজ করি, আমার আপাতত অন্যান্য জায়গায় হাত পা দেওয়া হয় নাই। এর আগে যে প্রজেক্টটাতে ছিলাম সেটার মধ্যে তোমার ইয়ে ছিল, ফ্রন্ট এন্ডে কাজ ছিল। এই প্রজেক্টে কোনো ফ্রন্ট এন্ডের মানে অস্তিত্ব আমাদের দেখতে হয় না, টিম আলাদা আলাদা, আমরা ফ্রন্ট এন্ড আমরা ব্যাক এন্ড আলাদা, ফ্রন্ট এন্ড আলাদা। বাট এর আগের প্রজেক্টে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই একই সেম ডেভেলপার বা সেম টিমের করতে হইতো। তখন আমার জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হয়েছে, Vue.js ইউজ করতে হয়েছে, বুটস্ট্র্যাপ ইউজ করতে হয়েছে, HTML CSS লিখতে হয়েছে অনেক। তো এটাই, এর এর বাইরে কখনো যায়নি। এই জাভা জাভা এবং জাভা স্ক্রিপ্ট এতটুকুর মধ্যে মোটামুটি আমরা যারা ডেভেলপার আছি জাভা টিমে আমরা ঘুরপাক খাই। আবার অনেকে আছে অনেক ভালো ডেভেলপার, তারা দেখা যায় যেমন আমার সিনিয়র যে ডেভেলপার, মানে মোস্ট সিনিয়র যে আমাদের টিমে ব্যাক এন্ডে, উনি পিএইচপি তেও কাজ করে, জাভাতেও কাজ করে। উনি পিএইচপি টিমকেও সাপোর্ট দেয়, উনি মাঝে মধ্যে জাভা টিমকেও সাপোর্ট, উনি দুইটাই পারে, দুইটাতে উনি বস। তো ইট ডিপেন্ডস, আমি জাভাতে থাকি, হয়তোবা সামনে কখনো যদি ভালো লাগে আমি শিফট করব। ভাই একটা কোশ্চেন ছিল। বলো হৃদয়। এইটা ভাই পুরোপুরি স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে করা, তাই তো ভাই? স্প্রিং বুট। আচ্ছা ভাই, এমভিসি আর এমভিটি, তার মানে কন্ট্রোলার আর হচ্ছে আপনার টেমপ্লেট, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আসলে কি বোঝায় ভাই? খুব বেশি ডিফারেন্স নাই। এমভিটি আমি দেখছি হচ্ছে তোমার ইয়েতে গিয়ে, পাইথনে গিয়ে জ্যাঙ্গো নিয়ে কাজ করার সময়, আর এমভিসি দেখছি আমি মানে জেনারেলি থিওরিটিক্যালি জিনিসটাকে এমভিসি বলা হয়, পিএইচপি বলো আর আমাদের জাভাতে বলো এমভিসি বলে। বাট ওইটা কি ওইখানে একটু কিছু লেয়ারকে ঘুরপাক খাওয়ায়, মানে ভিউ লেয়ারটাকে ওইখানে টি বলতেছে মানে টেমপ্লেট, আর কন্ট্রোলার লেয়ারটাকে ওইখানে ভিউ বলতেছে, এরকম কিছু সেপারেট জিনিস, বাট কনসেপ্ট একই অলওয়েজ, মডেল ভিউ কন্ট্রোলার। আর যদি তুমি আরো ঘাটাইতে যাও তোমাকে অ্যাকচুয়ালি গুগল করতে হবে যে অ্যাকচুয়ালি তোমার যেই কনসেপ্ট, মানে ধরো জ্যাঙ্গোতে আমি কাজ করতেছি, তো জ্যাঙ্গোতে এমভিসি কে এমভিটি কেন বলা হচ্ছে, এটা লিখে তুমি গুগল করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে? জি ভাই, বাট জি ভাই। ওভারঅল কনসেপ্টটা হচ্ছে এমভিসি প্যাটার্ন। বাট দেখো আমার এখানে এটা কিন্তু এমভিসি প্যাটার্নই কাজ করতেছে, এই যে এমভিসি প্যাটার্নই কাজ করতেছে, এই সিটা হচ্ছে কি এই কন্ট্রোলারটা, আর এই মডেল মডেল অংশটুকু মোটামুটি বলতে পারো যে এই দুইটা মিলায়া, আর ভিউ অংশটুকু তো নাই, এখানে ভিউ বলতে কিছু নাই, কারণ ভিউ হচ্ছে কি ব্যাক এন্ড টিমের কাজ না, ভিউ ইয়ার কাজ, তোমার ফ্রন্ট এন্ড টিমের কাজ। তো এরকম জিনিসপত্রগুলো অনেক মিক্স আপ হয়, অনেক ভাগটাগ হয়। একদম আপার লেভেলে থিওরি অনুযায়ী এমভিসি প্যাটার্নে আমরা কাজ করি, বাট লোয়ার লেভেলে যখন আমরা কাজ করি তখন অনেক কিছু চেঞ্জ হয়। সো ওইটা কেন চেঞ্জ করছে ওইটার পার্টিকুলার উত্তর তুমি গুগল করে দেখবা যে কেন চেঞ্জ করলো। হয়তো কারো মন চাইছে সি কে টি বলবে, সেটাই বলছে, এরকম হইতে পারে। আর একটা কথা হচ্ছে ভাই, তার মানে আপনারা কি ভাই মানে রিয়াক্ট নিয়ে কাজ করেন নাকি অ্যাঙ্গুলার নিয়ে কাজ করেন আসলে? এটা আসলে ডিপেন্ড করে ডিমান্ডের উপরে, টেকনোলজিক্যাল স্ট্যাকের উপরে, অনেক কিছুর উপরে। আমরা আমাদের যেমন আমি যে প্রজেক্টটাতে এখন আছি সেটা তোমার ইয়েতে কাজ করতেছে, অ্যাঙ্গুলারে, ফ্রন্ট এন্ড বানানো হচ্ছে অ্যাঙ্গুলারে। সো অ্যাঙ্গুলার রিসোর্স কম, সো কিছুদিন আগে একজনকে হায়ার করা হয়েছে যে অ্যাঙ্গুলার লাগবে, উনি আসছে। সো যেটা বিষয় হচ্ছে এটা পুরোপুরি টিমের উপর ডিসিশন। আমি চাইলে ওটা রিঅ্যাক্টও বানাইতে পারতাম, অ্যাঙ্গুলার বানাইতে পারতাম। আমার জাস্ট এখন দেখা গেছে যে আমাদের কোম্পানি বা মেজরিটি কোম্পানিগুলোতে, বড় বড় কোম্পানিগুলোতে অ্যাঙ্গুলার রিসোর্স বেশি। সো যখনই কোনো প্রজেক্ট আসে আমরা অ্যাঙ্গুলার সাজেস্ট করি। ঠিক আছে? এটা পুরাই আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, তারপরে ডিসিশনটা নেওয়া হয়, একটা জিনিসের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে? জি ভাই, জি ভাই। সো যেমন এই প্রজেক্টটাই তোমার করার কথা ছিল নোট জেএস এ, ওকে, বাট নোট জেএস এর আমাদের সারা বাংলাদেশে রিসোর্স কম। সো এখন কি করতে হবে, জাভা রিসোর্স আছে, আমরা এটাকে জাভাতে করে ফেলতেছি। দিস ইজ হাউ থিংস ওয়ার্ক। জি ভাই, বাংলাদেশে যদি তেমন প্রেক্ষাপটে দেখা যাক, বেশিরভাগ হচ্ছে ডটনেট আর হচ্ছে আপনার স্প্রিং বোটের। আমার তো মাঝে মধ্যে ডটনেট চলে যেতে হয়, ডটনেট প্রচুর ইউজ হয় রে ভাই, ডটনেট আর পিএইচপি প্রচুর, আল্লাহ। তার মানে ভাই আমার মামা আছে, উনি হচ্ছে এআইবি থেকে বেরোইছে, এআইবির সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, আবার হচ্ছে ইউরোপিয়ানেরও, মানে উনিই কাজ করে মেন আর কি। ডটনেটে উনিও ডটনেটে আর হচ্ছে অ্যাঙ্গুলারে, মানে ডটনেট আর হচ্ছে মানে আর হচ্ছে উইন্ডোজ সার্ভারে কাজ করে আজও ভাই। তো আপনার তো দেখছিলাম, আর এই যে বিষয়গুলো দেখছিলাম যে ভাই উনি একটা জিনিস বলছিল, আমার মানে বেশি কিছু তো শেয়ার করে না, মানে আমি একটা প্রেজেন্টেশনে গিয়েছিলাম, যখন হচ্ছে ইউরোপিয়ানের যে প্রেজেন্টেশনটা ছিল, তো মানে ওই যে প্রেজেন্টেশন যে সার্ভার ইয়ের জন্য, তো ওখানে ভাইয়া মানে এই যে প্রজেক্ট কিনে নেওয়ার বিষয়, আর হচ্ছে প্রজেক্টের লাইক হচ্ছে আপনার এই যে
সার্ভিসের জন্য, যে আপনার প্রজেক্টে যদি কোনো প্রবলেম হয় তাহলে তো সেটার জন্য আপনাকে হায়ার করা লাগবে, এটার জন্য আপনি পুরোপুরি কিনে না নিয়ে এটাকে আপনি সাপোর্ট সিস্টেমে নেন। সাপোর্ট সিস্টেম, জি ভাইয়া, জি ভাইয়া। হুম, তো হুম, এই আসলে আপনাদের প্রজেক্টটাও কি এই টাইপের এরকম সিস্টেম? আমাদেরটা ওরকম প্রোডাক্ট লেভেলে না, আমাদেরটা ওরকমই। So, অনেক ডিল হয় এগুলা ভিতরে না, ইন্টারনালি যে অনেক সিস্টেম আছে, অনেকগুলা প্রজেক্টের মডেল আছে। আমরা আসলে, আমি নিজেও যে এত কিছু জানি তাও না, বাট তারপরও তোমরা যে লেভেলে জানো তার চেয়ে যতটুকু বেশি জানি সেটা হচ্ছে আহ, এগুলা অনেক কমপ্লিকেটেড ডিল। যেমন একটা অ্যাপ, তুমি হয়তো সামনে খালি একটা অ্যাপের ইন্টারফেস দেখতেছো, কিন্তু এটা অ্যাপের পিছনে প্রবাবলি 3-4টা সার্ভার কাজ করতেছে, এটা পিছনে হয়তো বিশাল বড় একটা সিস্টেম কাজ করতেছে। এই সিস্টেমটাকে সাপোর্ট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার আছে, তাদের হয়তো 4 বছরের ডিল হয়েছে যে 4 বছর এই সিস্টেমটাতে যা হোক, যদি তোমার ঠাডা পড়ে সিস্টেম ধ্বংস হয়ে আছে তাও এটাকে ঠিক করে দিতে হবে। সো এই 4 বছরের ডিল আছে এটার পিছনে সার্ভার কস্ট আছে, এটার পিছনে তোমার ডেভেলপার কস্ট আছে, এটার অনেক কিছু আছে। সো এই সবকিছু মিলে আসলে ইন্ডাস্ট্রিতে কাজ হয়। তো জাস্ট তুমি একটা অ্যাপের ইন্টারফেস দেখে ওটাকে জাজ করতে পারবে না। সো এগুলো কমপ্লিকেটেড অনেক বিষয়, তোমরা ঢুকলে বুঝবা, এগুলো নিয়ে আপাতত ভাবার দরকার নেই। জাস্ট জেনে রাখো যে জিনিসগুলো এইভাবে এইভাবে হয়, মোটামুটি একটা জাস্ট ওভারঅল আইডিয়া। ভাইয়া ভাইয়া প্রজেক্ট নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, বাট রিসার্চ নিয়ে একটু বলেন, আপনি কি রিসার্চ করেছেন ভাইয়া কখনো? রিসার্চ নিয়ে কোশ্চেন, আমি হ্যাঁ রিসার্চ করেছি। আমার লাস্ট 4th ইয়ারের মোটামুটি 4th না 3rd ইয়ার থেকে 4th ইয়ারের মাঝামাঝি সময় মেজরিটি সময় আমার রিসার্চের পিছনে গেছে। সো আমি তো বলছি আমি টেকনোলজি রিলেটেড মানে সিএসসি যতগুলা ফিল্ড সম্ভব তার মধ্যে আমি চেষ্টা করছি যতগুলাতে আমার ঘোরাঘুরি পসিবল আমি ঘুরছি। আমি তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, ডেভেলপমেন্ট করছি, রিসার্চ করছি, আর হচ্ছে অন্যান্য যে সাইড অ্যাক্টিভিটি গুলো আছে ওগুলোতেও যথেষ্ট পার্টিসিপেটেড ছিল আমার। সো ইয়া, রিসার্চ করছি আমি। এন্ড আমার ফাইনাল ইয়ার থিসিসটাও পেপার হওয়ার কথা, এটা এখনো ঝুলে আছে, আমি কাজ করতেছি না, ঘুমাইতেছে এটা। সো এই বিষয়ে কি জানতে চাচ্ছ? ভাইয়া আপনার এক্সপেরিয়েন্স বা কিভাবে কি করলেন? আমরা তো এখনো প্রথম অবস্থায় আছি, তো জানি না কিভাবে শুরু করব। 5th হ্যাঁ। 5th বসে বসে রিসার্চ ভাবতেছো? আমি তো 9th উঠার আগে মনে হয় রিসার্চ নিয়ে কিছু না ভাবিনি। না ভাইয়া, ভাবতেছি বলতে আমাদেরকে স্যাররা বলছিল আর কি, অপশন দিছে আর কি, যে প্রজেক্ট আমরা রিসার্চ করতে পারি। এমন অপশন কেন দিবে? হ্যাঁ, এটা ডিপেন্ড করে আর কি, আমি কি চাচ্ছি। আমি যদি প্রজেক্ট করতে চাই তাহলে আমি প্রজেক্ট করতে পারবো, আর যদি ওইটা রিসার্চ তো মানে ভাই না- আমাদের 9th অ্যালগরিদমে যদি রিসার্চ করা হয় তাহলে অ্যালগরিদম আর অ্যালগরিদম ল্যাব মিলায় 38 মার্কস আমাদেরকে মাগনা দিয়ে দেবে শুধু রিসার্চের জন্য, মানে প্রজেক্ট প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এটা কি কিছু করতে হবে না। অফিসিয়াল কোনো ডিসিশন নাকি টিচাররা দিচ্ছে যে এটা টিচার? টিচারের উপর ডিপেন্ড করে আর কি এরকম। ও আচ্ছা, ওকে, আই হ্যাভ মিক্সড ওপিনিয়ন অ্যাবাউট ইট। এনিওয়ে, ওইটার বিষয়ে না গিয়ে রিসার্চ কেমনে করতে হয় সেখানে আসি। যে জি ভাইয়া সেটাই। এটা আসলে অন্য সেশন হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে বলি যে আচ্ছা। রিসার্চ করাটা যতটুকু মনে করো যে যত বড় যত বিশাল অত বিশাল না, যথেষ্ট পরিশ্রম করতে হয়। আমার জার্নিটা ছিল যে আমার ইনিশিয়ালি অনেক সুইচিং হয়েছে, আমি কোথায় কোন সেক্টরে যাব এইরকম আমি অনেক সুইচিং করছি। সো একদম প্রথমে আমার প্রায়োরিটি ছিল যে ভাই আমি দেশের বাইরে যাব, আমি দেশের বাইরে গিয়ে পিএইচডি করে তারপরে ফিরবো। এটা ইভেন 3rd ইয়ার পর্যন্ত আমার প্ল্যান ছিল। তারপরে মাঝখানে বিভিন্ন কারণে আমার প্ল্যানটা আমি শিফট করে ফেলছি। সেকেন্ড প্ল্যান ছিল ইউনিভার্সিটি টিচার হওয়া, 3rd প্ল্যান ছিল হচ্ছে আমি ইয়াতে ইন্ডাস্ট্রিতে ঢুকবো একদম। হ্যাঁ, তুমি যদি 1, 2, 3 কল্পনা করো তাহলে প্রথম ছিল আমি রিসার্চার হব, সেকেন্ড ছিল হচ্ছে আমি ইউনিভার্সিটি টিচার হবো, 3rd হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকবো। তারপরে জার্নিতে এসে পুরা প্রায়োরিটি হায়ারার্কি উল্টায় গিয়ে প্রথমে আসছে হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে ঢুকবো, সেকেন্ডে হচ্ছে আমি টিচার হবো, 3rd হচ্ছে আমি দেশের বাইরে যাবো। এনিওয়ে, সো যেহেতু প্রথম প্রায়োরিটি আমার ছিল দেশের বাইরে যাওয়া, সেখান থেকে আমার রিসার্চ করার একটা ইচ্ছা জাগছে। আরো একটা কারণ হচ্ছে যে একটা টিচার আমারে বলছিল ইউনিভার্সিটিতে যে আরফিন, ইউনিভার্সিটি পাশ করে বেরোচ্ছ, 2টা যদি পেপার না থাকে তাহলে তো কিছুই হইলো না, কি করলা জীবনে, মানে এইভাবে আর কি উনি বলছিল। উনি খুব আমার প্রিয় টিচার এবং ওনার সাথে আমার ভালো সম্পর্ক, বাট উনি এইভাবে বলছিল আর কি। সো আমার মেজাজ খারাপ হয়ে গেছিল তখন, যে কি বললো এটা, গায়ে লাগছে বিষয়টা। তো তখন আমি রিসার্চে আসলে মোটিভেটেড হয়ে ঢুকলাম যে আচ্ছা দেখি কি করে মানুষ এখানে, কি কি আছে এটার ভিতরে। তো আর এমনিও আমার 4th মানে ফাইনাল ইয়ারের থিসিসের জন্য রিসার্চ লাগতো। তো সব মিলে এইসব করতে করতে রিসার্চে ঢুকছি। তো আমি খুবই লাকি ছিলাম, আমার একটা আমার যে সুপারভাইজার তার সাথে আমার 7 সেমিস্টার থেকেই পরিচয়, 6 সেমিস্টার থেকে, নাফিস নিয়াল স্যার। উনি এখন আমেরিকায় আছে, পিএইচডি করতেছে। সো এমএসসি করে পিএইচডি করবে। সো ওনার অনেক গাইডেন্স আমি পাইছি। এন্ড আরো অনেক টিচার ছিল, আরো অনেক ভাইয়া ছিল ইউনিভার্সিটি এখনো আছে, ওনারা অনেক গাইডেন্স দিছে। তো ইনিশিয়ালি তোমাকে একটা টপিক চুজ করতে হবে, একদম সংক্ষেপে যদি বলি, ইনিশিয়ালি তোমার একটা ভালো টপিক চুজ করতে হবে এবং তোমার একটা ভালো মেন্টর লাগবে, যেটা আদারওয়াইজ তুমি একলা পারবা না। আমার ছিল মেন্টর,
আমার কোনো প্যারা লাগলে আমি আমার টিচারের কাছে যাইতাম, ওনার কাছ থেকে হেল্প নিতাম, উনি আমাকে হেল্প করতো। সো তুমি একটা ভালো টপিক খুঁজে নিবা এবং ওই ভালো একটা মেন্টর খুঁজে নিবা যে তোমাকে গাইড করবে রাস্তাটাতে। তারপরে ওই টপিক অনুযায়ী অনেক পড়াশোনা করতে হবে ইনিশিয়াল লেভেলে। ভাইয়া কোশ্চেন, ভাই এই টপিক কেমনে সিলেক্ট করছেন ভাই? এটা নিয়ে আসলে অনেক বড় কথা হবে, আমি পরে বলবো না এগুলা নিয়ে। আসলে পরে এটা নিয়ে আমি আসলে রিসার্চে জাস্ট ও কোশ্চেন করছে, তাই আমি খুব দ্রুত ফ্রেমওয়ার্কটা তোমাকে বলে দিচ্ছি। এটা ডিটেইলে আমরা হয়তো অন্য কোনো দ্রুত একটু বলে দেন ভাই, আমাদের খুবই লাগবে। টপিক চুজ করা, এটা নিয়ে পরে পরে ডিসকাশন। কে কোশ্চেন করছে কেটা? আমি ভাই। কে 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 ভাইয়া টপিকের ব্যাপারটা আসলে ইশতিয়াক নাকি? জি ভাই। ইশতিয়াক তোমার পিড়া বলতে মিয়া। কেন ভাই, আমি কি করলাম? পরে এই কোশ্চেন অ্যানসার দিব তোমার লাগে, পরে বসবো, ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা। কে টিমে কে কে তোমার সাথে? আপাতত তো অফিশিয়ালি সিলেক্ট হয় নাই ভাই। আচ্ছা ঠিক আছে, সীমান্ত আছে। সীমান্ত আছে, সীমান আছে অবভিয়াসলি ভাই। আচ্ছা অসুবিধা নেই, ডিসকাস করবো না তোমাদের সাথে পরে। আচ্ছা যেটা ছিলাম, আমি ফ্রেমওয়ার্ক দিয়ে দিই। আমি আসলে ওই টপিকে একদম ঢুকে যাব না, কারণ আমি রিসার্চ ছেড়েছি হচ্ছে 1 বছর বা 1.5 বছর হয়ে গেছে। সো আমার চেয়ে এখন যারা কন্টিনিউয়াস রিসার্চ করে তারা আসলে আরো ভালো অ্যাডভাইস দিতে পারবে। আমি জাস্ট যতটুকু করছি এখান থেকে দিচ্ছি। সেটা হচ্ছে যে টপিক চুজ করবা, টপিক যেন চুজ করা যায় করবা, ওটারও কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। যদি চুজ করতে না পারো কিছু স্টেপ বাই স্টেপ গাইড আছে, ওগুলা ফলো করবা। আর যদি টপিক চুজ করে ফেলো গুড, বাট পয়েন্ট হচ্ছে টপিক চুজ করবা, মেন্টর চুজ করবা। টপিক চুজ করার পর ওটা নিয়ে ওটার ব্যাক এন্ডে অনেক পড়াশোনা করতে হবে। যেমন আমি যখন টপিক চুজ করছি, আমার ডিপ লার্নিং রিলেটেড টপিক ছিল, আমাকে প্রচুর ডিপ লার্নিং নিয়ে পড়াশোনা করতে হয়েছে, কোর্স করতে হয়েছে, ভালো মতো এই জিনিসগুলো দেখতে হয়েছে, ডেমো প্রজেক্ট বানাইতে হয়েছে। এগুলা যখন আমি করছি আমার একটা বেশ ভালো কনফিডেন্স গ্রো হয়েছে। তখন আমি দেখছি যে হ্যাঁ, আরে দূর এই কাজ তো ব্যাপারই না, করে ফেলবো। সো তারপরের স্টেপ আসে যে তোমার নলেজ গেইন হয়েছে, তোমার একটা মেন্টর আছে, তোমার টপিকও আছে, এখন তুমি কাজে নামতে পারবা। তখন তোমার কি কি ডেটা সেট লাগবে, কোথায় কোথায় কি কি লাগবে, সবগুলো কালেক্ট করা শুরু করবা। কালেক্ট করা শুরু করে কাজ করে, এবং কাজ করার আর মাঝখান দিয়ে লিটারেচার রিভিউ আছে, বিভিন্ন পেপার পড়বা, লিটারেচার রিভিউ করবা, আর মাঝখান দিয়ে কাজও করবা। করে করে ফাইনালি পেপারটা লিখে ফেলবা। সবচেয়ে টাফেস্ট কাজ হচ্ছে কি পেপার লিখে ফেলা অ্যাকচুয়ালি, যদি আমাকে বলো। সো পেপারটা লিখে পাবলিশ করবা, দ্যাটস হাউ থিংস ওয়ার্ক। সো এখানে কিছু মেজর পয়েন্ট যেটা বলতেছি যে মেন্টর অবশ্যই লাগে, তুমি একলা পারবা না। আরেকটা জিনিস পার্টনার লাগে। যদি কাউকে পাও যে তোমার সাথে রিসার্চ করতে ইন্টারেস্টেড, যার সাথে তোমার পার্সোনালিটি মিলে, এরকম একটা মানুষকে খুঁজে বের করো। অ্যাটলিস্ট সে যাতে ড্রিভেন হয়, সে যাতে চায় যে হ্যাঁ আমি, তোরও গোল এক আমারও গোল এক, আমরা দুজন চাই আমাদের একটা পেপার বেরো। এরকম একজন মানুষকে খুঁজে বের করো যে আসলে তোমার সাথে একই সাথে তোমার ড্রাইভটাকে ফরওয়ার্ডে নিবে। এতে করে দেখা যেটা হবে সেটা হচ্ছে যে তোমার অনেক কাজ কমে যাবে, তোমার অনেক মেন্টাল প্রেশার কমে যাবে। সো আমার পার্টনার ছিল, আমার পার্টনার আমাকে অনেক হেল্প করছে, আমার মেন্টর ছিল, আমাকে অনেক হেল্প করছে, আমি গাইডেন্স পাইছি। এগুলো করে করে আমি ফাইনালি মনে হয় 4th ইয়ারে নাকি 3rd ইয়ারে, 3rd ইয়ারে না 4th ইয়ারে মাঝামাঝি আই থিঙ্ক আমি পেপার পাবলিশ হয়। সো এরপরে যখন একবার পেপার পাবলিশ করে ফেলছি তখন আর আমার কষ্ট হয়নি। তখন আমি বুঝছি ধান্দারা কিভাবে করতে হয়, পুরো ফ্রেমওয়ার্ক আমার মাথার মধ্যে আছে। সো এরপরে দেখা গেছে যে কাজটা প্রথম ইনিশিয়ালি তোমার 3 মাস লাগবে প্রথম পেপারটা পাবলিশ হইতে, তারপরের গুলো দেখবে যে তুমি প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে পেপার পাবলিশ করতে পারছো। জাস্ট টপিক লাগবে তোমার, তুমি টপিক পাবা, তোমার নলেজ আছে, তোমার গাইডেন্স আছে, তোমার এভরিথিং সবকিছু ফ্রেমওয়ার্ক রেডি। তুমি খালি ধাপ টপিক চুজ করবা, কাজ করবা, পেপার পাবলিশ করবা, এমনি কাজ হবে। পয়েন্ট হচ্ছে যে যে জিনিসগুলো বললাম ওগুলা নিয়ে নামো। আর হচ্ছে যে একটু ধৈর্য রাখবা 3 মাসের অ্যাটলিস্ট, যে 3 মাস, প্রথম 3 মাস একটু কষ্ট হবে। ওই 3 মাস পরে যখন প্রথম পেপারটা পাবলিশ হবে, ইট উইল বি লাইক ইওর চাইল্ড, যে ভাই ওই ফিলিংটা খুবই সুন্দর। ওইটা পাবলিশ হওয়ার পরে সাবসিকুয়েন্ট যে পেপারগুলো পাবলিশ হবে ওগুলো তুমি খুব ইজিলি করতে পারবা। সো দিস ইজ হাউ দ্য জার্নি গোস। খুব সংক্ষেপে যদি বলি, একটা পেপার পাবলিশ করা বা কাজ করার আরো ডিপে অনেক কিছু হয়তো আছে, আমি এত ডিপে ঢুকি নাই। আমি যতটুকু একটা পেপার পাবলিশ করার জন্য লাগে আমি করে আসছি। এরপরে সাবসিকুয়েন্টলি পরে অনেকগুলো পেপার মানে কাজ আমার কাছে ছিল, 4-5টা ছিল, আমি ওগুলো করি নাই কাজ আমার পরবর্তীতে মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে ঢোকাটাই আমার জন্য ভালো। সো এরপরে আমি ওই লাইনে থাকিনি। এআই আমার খুবই মানে পছন্দের একটা সাইট, আমার খুব ভালো লাগে এআই নিয়ে কাজ করতে, করছিলামও। আর ডিপ লার্নিং ও আমার খুবই প্রিয় একটা সাইড, বাট ওইসব জিনিসের সাথে আমি এখন টোটালি ডিটাচড, কাজই করা হয় না আসলে। এনিওয়ে, সো আর কিছু আছে তোমাদের কোনো কোশ্চেন? তাহলে আমরা নেক্সট টপিকে ঢুকি। OP2 নামে একটা কোর্স ইন্ট্রোডিউস করছে তোমাদের, তোমরা কি কেউ জানো এটা? জি ভাইয়া, আমাদের নেক্সট সেমিস্টার আছে, মানে 6th সেমিস্টারে পাবো। ওটা পাইথন দিয়ে করাচ্ছে। আমাদের এই সেমিস্টারে চলতেছে OP2। ও নমি, আচ্ছা কি পড়াচ্ছে এখন? পাইথন দিয়ে করায়।
এটা কি নতুন ইসের নতুন সিলেবাস অনুযায়ী মানে কারিকুলাম যেটা করছে? হ্যাঁ এটা নিউ brand new। কারিকুলাম। সো আমরা মেবি পাবো না। হ্যাঁ তোমরা বুড়া হয়ে গেছো। কোন সেমিস্টারে জানো হানিস্তি? 7 এই মাত্র 7 এ? স্টিল ইয়াং ভাই। সেই কবে না ক্লাস নিছি তোমাদের? জি ভাই ওই সেকেন্ড সেমিস্টারে নিছিলাম। তো এটা বহুত আগে। আচ্ছা এনিওয়ে সো শিমন আছো না? এই শিমন তোমার আমি ধরে পিটাবো, তোমার কাছ থেকে আমি বারবার নক দিছি, তুমি একটু হোয়াটসঅ্যাপ চেক করো মাঝে মধ্যে। নাকি মোবাইল টোবাইল হারাই গেছে? ও কবিতা লেখায় ব্যস্ত ভাই। আচ্ছা তাকে ওগুলো আমরা আমাদের মধ্যে রাখি। আচ্ছা সো আসি আমাদের সেকেন্ড টপিকে, সেটা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম আমরা দেখবো অনেকগুলো এক্সাম্পল দিয়ে। ওকে সো এখানে তো তোমাদের ওপি 2 তে পাইথন দিয়ে করাচ্ছে তাই না বাচ্চা কাচ্চারা? হ্যাঁ পাইথন দিয়ে। পাইথন দিয়ে করাচ্ছে, পাইথন পাইথন পাইথন। আমি আউটলাইনটা দেখছি, সো আউটলাইন দেখে আমার মনে হচ্ছে যে ফার্স্ট তোমরা এখানে কেউ আছো যে আমার ওই যে পাইথনের কোর্সটা করছিল অনেক দিন আগে? ইয়া কি আছে? আফিয়াত কি আছে? নাই? কেউ কি আছো এখান থেকে? আচ্ছা নাই। ওকে সো আমি 2019 এর স্প্রিং এর দিকে আই থিংক আমি পাইথন একটা কোর্স নিয়েছিলাম ইউনিভার্সিটিতে সিপিসি থ্রুতে। সো ওই কোর্সে যা যা মানে ইনিশিয়াল লেভেলে যা যা পড়ানো হয়েছে ওইটাই দেখলাম যে তোমাদের মানে মিড এর সিলেবাস পর্যন্ত ওই সিমিলার ওয়েতেই আছে এই ওপি 2 তে। সো ভালো লাগলো দেখে, নতুন নতুন জিনিস আসতেছে, শিখো। সো আপনার বিষয়ে একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বলো। আমি এই আপনি জিনিসটা মান শুরু করতেছেন, মানের জন্য কবে থেকে প্রিপারেশন নিচ্ছেন আর কি? শুরু করবেন কবে থেকে? কিসের কিসের কিসের? আপনি মান ডেভেলপার নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, এটা নিয়ে করার ইচ্ছা? ও ইয়া মান, হ্যাঁ মান নিয়ে তো আমি কাজ করতেছি বলতে আমি জাভাস্ক্রিপ্ট শিখতেছি ভাই এখন। তার মানে ভাই আসলে আমার রিকোয়েস্ট হচ্ছে ভাই, রিডাক্স খুবই কমপ্লেক্স, যেটা আমার বুঝতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই মানে রিসোর্স যেগুলো আছে সেগুলো ভাই আসলে প্রপার মনে হচ্ছে না। মানে এক একজন এক এক ভাবে করেছে এবং কারোরটা আসলে মানে খুবই কষ্ট হয়ে যাচ্ছে রিডাক্সে আটকে গেছে। তাই আর কি, আপনি যদি মনে করেন যে করেন, আপনি যদি ইউটিউবে একটা আপনার চ্যানেলে যদি একটা প্লেলিস্ট দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। চেষ্টা, আরে ইচ্ছা তো সব কিছুর জন্যই আছে, প্রতিদিনই আমার মনে হয় যে আরে এটা বানাবো এটা বানাবো, পরে রাতে মনে হয় দূর কি আছে জীবনে, ঘুমাই খুবই ভালো। বাট হ্যাঁ হৃদয় তোমারটা শেষ করে কে কে কোশ্চেন করছো ওটা একটু পরে নিচ্ছি। হ্যাঁ সো হৃদয় তোমার যদি রিডাক্সের কোর্স লাগে বা রিঅ্যাক্টের কোর্স লাগে, আমার কিছু ভালো রিসোর্স আছে, আমাকে একটা মেল থ্রো করে দিও বা আমাকে একটা ইয়ে করে নক দিও, আমি তোমাকে প্রোভাইড করবো, ঠিক আছে? আমি রিসোর্স কালেক্ট করতে খুবই পছন্দ করি কিন্তু কাজ করতে পছন্দ করি না, মানে তো আমার কাছে কি ভালো ভালো কিছু রিসোর্স আছে, তো আমি তোমার সাথে শেয়ার করবো ওগুলা। আমার ভাই মানে আমি শুধু আটকে রিসিভে শুধু রিডাক্সে, ও রাউটারিং আর অন্য সবগুলো কমপ্লিট, আমি শুধু রিডাক্সের কারণে মানে খুবই খারাপ ভাবে আটকে গিয়েছি। জোস একটা কোর্স আছে, এগুলো আসলে খুবই কমপ্লিকেটেড, সো আমি তোমাকে রিসোর্সগুলো দিব না, ওই রিসোর্সগুলো আমার ফ্রেন্ডরা ফলো করছে। আমি তো মানে জাভাস্ক্রিপ্টে কাজ করি না, বাট আমার ফ্রেন্ড যারা আমরা এই কোম্পানিতে জয়েন করছি, আমরা তো আমাদের যে ফ্রেন্ডগুলো জাভাস্ক্রিপ্টে আছে ওদের সাথে ডিসকাস করে রিসোর্সগুলো কালেক্ট করা, তো ওরা এটা দেখেই শিখছে, ওরা এটা দেখেই আগাইছে। সো রিসোর্সগুলো খুবই ভ্যালুয়েবল, আমি তোমাকে দিব না, আমার মনে হয় গুগল ড্রাইভে আপ করে তারপর আমি দিব না, অসুবিধা নেই। ভাই আমি আপনাকে মেইল করবো ভাই? মেইল করো। জি 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 জি, থ্যাংক ইউ ভাই। ওকে ওয়েলকাম। আমি এখন কি জানি পলিমরফিজম আর আচ্ছা কে জানি কোশ্চেন করতে যাচ্ছিল, ঠিকই আছো? হ্যাঁ ভাই আমি বলতে চাচ্ছিলাম যে বলো বলো। ইউটিউবে ক্লাসের ভিডিওগুলো ছিল, হঠাৎ করে পাচ্ছিলাম না, কোনো প্লেলিস্ট করেন নাই। আছে তো, প্লেলিস্ট করে দিলে ভালো হতো ভাইয়া। প্লেলিস্টটা করা আছে, আমি শেয়ার করবো না, প্লেলিস্টই করা আছে, আমি জাস্ট সিঙ্গেল সিঙ্গেল ভিডিওগুলো তোমাদের দিয়েছি, তো প্লেলিস্ট আমি দিয়ে দিব, একটা ক্লাসরুমে পোস্ট করে আমাকে রিমাইন্ডার দিয়ে রাখো। ওকে মানে এই ক্লাসের ভিডিওগুলো আপনি দিয়েছিলেন এই ক্লাসে? হ্যাঁ বুঝি নাই। মানে ক্লাসের ভিডিওগুলো একটা প্লেলিস্ট করে দিয়েছি। একটু গুগল ক্লাসরুমে পোস্ট দাও যে ভাই ক্লাসের ভিডিওগুলো দিয়েন। আমি কি করি, এখন যদি বলো আমি এই 3 ঘন্টা ক্লাসের পরে সব খায় ফেলবো, সো যেটা হয় তোমরা যদি ক্লাসরুমে দিয়ে রাখো, এটা একটা কংক্রিট প্রুফ থাকে যে হ্যাঁ তুমি দিতে বলছো, আর আমি যদি তখন না দিই তাহলে তুমি আমাকে ধরতে পারবে যে ভাই আপনারে বলছিলাম, আপনি লেখা দিছি, আপনি তাও দেন নাই কেন। সো আমার একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, আদারওয়াইজ এখন বলবো আমি ভুলে গেলে কেউ ধরার কেউ নেই। সো বলে আচ্ছা ভাই এই ব্যাপারে আমার একটা কথা ছিল, ওই যে একদম ফার্স্ট ক্লাসের যেই
ভিডিওটা, রেকর্ডেড ভিডিওটা, ওইটা আপনি ইউটিউবে না দিয়ে গুগল ড্রাইভে দিছিলেন, ওইটা কি কষ্ট করে একটু ইউটিউবে লিস্টেড করে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায় তো। আমার ঠিক খেয়াল নাই, আমার ভালো কথা মনে করছো, একটু এটাও গুগল ক্লাসরুমে পোস্ট করে দাও, আমি দিয়ে দিব না। আচ্ছা ভাই, আমি পোস্ট করে দিব। ওকে, আমার ভিডিওগুলো আনলিস্টেড একটা প্লেলিস্টে আছে, আমি ওই আনলিস্টেড প্লেলিস্টটা শেয়ার করে দিলে তোমরা সব পেয়ে যাবে একসাথে। ওকে, দ্যাট বিং সেড, আমরা এখন আস্তে আস্তে একটু পলিমরফিজমে ঢুকি। আজকে অনেকগুলো এক্সাম্পল দেখবো আমরা পলিমরফিজমের, এন্ড হচ্ছে যে যাতে তোমাদের আইডিয়াটা হ্যামার হয়, আমরা এখন ঢুকতেছি এটাতে। সো এটাতে ঢুকার আগে আমরা একটু থিওরিটিক্যাল বলতে আমরা পেইন্ট, এই যে আমাদের সবার প্রিয় গুগল পেইন্ট। আচ্ছা, এটা তো খুবই ফালতু জিনিস, আমি এটাতে কেন কাজ করতেছি, আমি গুগল জ্যামবোর্ডের কথা ভুলে গেছি। গুগলের যে কত প্রোডাক্ট আছে আমরা সব জানিও না, আল্লাহ। ভাই এইভাবে গুগল নির্ভর হয়ে যাওয়া কি উচিত হচ্ছে? উচিত অনুচিতের ভাই মাস চাই। গুগল আমার ডেটা চুরি করলে আমার কিছু আসে যায় না, আর কেউ তো আমাকে এই সার্ভিসটা দিচ্ছে না। না ভাই, কেউ ভাবতেছেও না যে গুগলের উপর নির্ভরশীলতা কমানো উচিত? এটা একটা ডিবেটের বিষয়, সবকিছু নিয়ে ডিবেট করা এটা যায়। চাইলেও পসিবল না আমার যতদূর মনে হয়, যে অবস্থা এখন। চাইলে অনেক টাফ হবে, ইম্পসিবল না। হ্যাঁ, কারণ হচ্ছে জেফ বেজোস বলেছিল যে একমাত্র একজনের সাথে টক্কর দেওয়া কঠিন, সেটা হচ্ছে গুগলের সাথে, কারণ পাহাড় সমান হয়ে গেছে। পাহাড় তুমি পাহাড় বাইয়া উঠতে পারবা, কিন্তু পাহাড়কে তুমি ধাক্কায় সরাইতে পারবা না। সো গুগল হচ্ছে কি এই পাহাড়। খুবই অ্যামেজিং একটা অর্গানাইজেশন এটা, কি যে একটা, আমি এটার কোনো শেষ দেখি না। অ্যামাজনও তো একটা মানে খুবই পাগলা একটা অর্গানাইজেশন। আমি আজকে তোমাদের ক্লাস নেওয়ার আগে জেফ বেজোসের দেখতেছিলাম, কি বলে ইন্টারভিউ দেখতেছিলাম কয়েকটা। আমি একটা কি বলে একটা 2 ঘন্টার একটা তোমার ডকুমেন্টারি আছে অ্যামাজন নিয়ে, দেখতে পারো, এটা খুব ইন্টারেস্টিং। ইউটিউবে জেফ বেজোসের জেফ বেজোস না, অ্যামাজন নিয়ে, অ্যামাজন কিভাবে একদম গোড়া থেকে আস্তে 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 এখানে আসছে, কি করে আসছে। ভাই লিংক দিয়েন, ক্লাসরুমে লিংকটা পোস্ট করেন। গুগল করে না, অ্যামাজন এম্পায়ার লিখে সার্চ দিলেই পাবা, এখানে এখন দিলেই Okay, পাওয়া ভাই। যাবে। দাঁড়াও, এখানে লিখে সার্চ দিলেই পাওয়া যাওয়ার কথা। এই যে এটা অ্যামাজন এম্পায়ার, পিবিএস অফিশিয়ালের এটা। 1 ঘন্টা 53 মিনিট। বেশ বড়। আচ্ছা, আমরা টপিকে আসি, সেটা হচ্ছে যে পলিমরফিজম। সো পলিমরফিজমে একটা এক্সাম্পল দেই, যে ধরা যাক একটা বাবা আছে, সে হচ্ছে ফাদার। তো ফাদার, তার কিছু সান আছে, এটা ধরো হইলো গিয়া আবুল, এটা ধরো হইলো গিয়া বাবুল, এটা ধরো হচ্ছে গিয়া ডাবুল। ঠিক আছে, এটা হচ্ছে তাদের 3টা ছেলে। তো বাবা বলল যে তার সন্তানদের সে ইনস্ট্রাক্ট করলো যে তোমাদের সবার কি করা যায়, মাটি কাটতে হবে। সো সে বলে দিয়েছে সবার মাটি কাটতে হবে দুপুর 3টায়। ঠিক আছে, এটা সে বলে দিয়েছে। সো এখন সে মাটি কাটতে বলছে, সো এই ইনস্ট্রাকশনটা এর আবুলের কাছে গেছে, বাবুলের কাছে গেছে, ডাবুলের কাছেও গেছে ইনস্ট্রাকশনটা। সো সেও, তার কাছে আছে মাটি কাটা। আমি জাস্ট মাটি লিখলাম, অথবা এম লিখি খালি, যে হ্যাঁ এম হচ্ছে কি মাটি কাটা। ওইট, এটাই তার কাছে চলে আসছে, মাটি কাটতে হবে, তারও মাটি কাটতে হবে, তারও মাটি কাটতে হবে। সো এখন আবুল হচ্ছে, সে ধরো কোদাল দিয়ে মাটি কাটবে। সবাই কিন্তু একভাবে মাটি কাটবে না, তাদেরকে তার বাবা বলছে যে ভাই মাটি কাটলেই হবে, তোমাদের যে একটা ধরা যাক ক্ষেত আছে, এই ক্ষেতে একটা বড় ঢিবি আছে, এই ঢিবিটা সে কেটে তাদেরকে সমান করতে হবে। সেটা আবুল, ডাবুল এবং বাবুল সবাই মিলে এটাকে কাইটা ছোট করবে। সো এইটা কেটে ছোট করতে হবে, সে বলছে যে মাটি কাটতে হবে। তো এখন আবুল কি করলো, আবুলের ইচ্ছা হলো সে কোদাল দিয়ে মাটি কাটবে। তো কোদাল কেমনে আঁকে, আমি আসলে আগে তো খুবই খারাপ, কোদাল, এটা কি কোদাল হইছে, কিছু একটা হইছে আর কি। ধরা যাক সে এটা দিয়ে কাটবে, সে ধরো র্যাক দিয়ে কাটবে, এটা হচ্ছে র্যাক, এরকম একটা কিছু দিয়ে। সে ধরো সে একটা পুরো বুলডোজার নিয়ে আসছে, বুলডোজার দিয়ে সে মাটিটা কাটা উঠাবে। সো তার বাবা তাদেরকে ইনস্ট্রাকশন দিছে যে সবার মাটি কাটতে হবে, এবং তারা যেহেতু তার বাবার ইনস্ট্যান্স, মানে বাবার কাছ থেকে ইনস্ট্রাকশনটা পাইছে, তারও মাটি, সেও মাটি কাটবে, সেও মাটি কাটবে, সেও মাটি কাটবে। কিন্তু আবুল সে কাটতেছে কোদাল দিয়ে, বাবুল সে কাটতেছে হচ্ছে গিয়ে র্যাক দিয়ে, আর হচ্ছে যে ডাবুল সে পুরা একদম বুলডোজার নিয়ে এসে মাটিটাকে উঠায় সে ফালাই দিবে। দিন শেষে তারা সবাই কিন্তু মাটি কাটতেছে, কিন্তু 3 জন 3 ভাবে কাটতেছে। এটা একটা পলিমরফিজমের এক্সাম্পল।
তাদের টাস্কটা এক, একটু খেয়াল করো যে তাদের টাস্ক একটাই, সেটা হচ্ছে মাটি কাটা, কিন্তু আবুল একভাবে কাটতেছে, বাবুল একভাবে কাটতেছে, ডাবুল একভাবে কাটতেছে। এটা তাদের উপরে ডিপেন্ড করে। সো তার বাবা যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা তাদের কাছে অবশ্যই আসবে, মাটি তাদের অবশ্যই কাটতে হবে, কিন্তু কিভাবে সে মাটি কাটবে সেটা তার উপর, কিভাবে তার মাটি কাটবে সেটা তার উপর, কিভাবে সে মাটি কাটবে সেটা তার উপরে। সে যদি চায় বুলডোজার দিয়ে কাটতে পারে, সে যদি চায় কোদাল দিয়েও কাটতে পারে। ইটস টোটালি আপ টু দা পারসন যার কাছে ইনস্ট্রাকশনটা আসছে। এটাই হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম মানে হচ্ছে একই জিনিসের বিভিন্ন রূপ। তো একই জিনিস এখানে কোনটা, একই জিনিস হচ্ছে মাটি কাটাটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন, এটার বিভিন্ন রূপ হচ্ছে গিয়ে এটা, এটা এবং এটা। সো এটা যদি আমাদের প্রোগ্রামিং এ আসে তাহলে কিভাবে আসবে, আমি খুব দ্রুত এটা কোড করি, কোড করে পলিমরফিজম একটা আইডিয়া পাবা। আমরা এই যে এরকম হাবিজাবি এক্সাম্পল, এই অ্যানালগাস এক্সাম্পল থেকে আস্তে আস্তে আমরা কংক্রিট একটা ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হয় ওই রকম যে রিয়েল লাইফ একটা এক্সাম্পলে যাব। তো আমি এটা যদি কোড করতে চাই, তো বেসিক্যালি এখানে আমরা কি করব, একটা ক্লাস তৈরি করব, তার নাম হবে ফাদার, তার 3টা সান থাকবে। তো বেসিক্যালি ফাদারের ভিতরে কি থাকতে পারে, ফাদারের ভিতরে আমি কিছু দিলাম থাক, আপাতত এটা এমনিই থাক, আমি তারপরে বাকি 2টা ক্লাস তৈরি করে ফেলি। এটা হচ্ছে আবুল, সে হচ্ছে তার একটা ইয়ে থাকবে, এটা হচ্ছে আবুল, বাবুল, আর হচ্ছে আমাদের আবুল ভাই। সো তারা 3জনই। সো ফাদারের কাছে কি আছে, বংশের নামটা আসে জেনারেলি, আমরা একটা ক্লাস জাস্ট নাম দিলাম যে স্ট্রিং বংশের নাম, তো নেম অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলি নেম, দ্যাটস ইট। তো এটাকে তারা কারা কারা ইনহেরিট করবে, আবুল ইনহেরিট, আচ্ছা আমার ছোট লাগলে বইলো অনেক বড় করা যায়, এখানে বড় করে দেই তোমার দেখতে সুবিধা হয়। ওকে, সো ফাদারের ভিতরে ফ্যামিলি নেম আছে এবং ফাদারের ইনস্ট্রাকশনটা কি, ফাদারের ইনস্ট্রাকশন হচ্ছে যে মাটি কাটতে হবে। তো ফাদার ওই মেথডটা লিখে রাখবে, পাবলিক ভয়েড পাবলিক স্ট্রিং দেই, স্ট্রিং মাটি কাটো, রিটার্ন নাও। এটা করার মাধ্যমে কি হইলো, প্যারেন্ট ক্লাসের মধ্যে মাটি কাটার ইনস্ট্রাকশনটা চলে আসছে, দ্যাটস ইট। সে কিন্তু নিজে কিভাবে মাটি কাটতে হবে সেটা বলে নাই। তো এখন আমি এই ফাদারের কাছ থেকে কারা কারা এক্সটেন্ডেড হবে, ফাদারের কাছ থেকে সান আসবে কয়জন, 3জন। যেমন আবুলের কাছে যদি আমি আসি, আবুল, আমি আচ্ছা একটু আমি এখানে ফাদারের মধ্যে একটা কনস্ট্রাক্টর লিখে নিই, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে। একটা কনস্ট্রাক্টর লিখি, একটা কনস্ট্রাক্টর থাকলো, আবুলের ভিতরে আবুলের নাম থাকবে যে প্রাইভেট স্ট্রিং নেই, দ্যাটস ইট। সো এটা যদি থাকে, আমি তারপরে কনস্ট্রাক্টরে আসি, কনস্ট্রাক্টর জেনারেট করলাম, আর এখানে যদি এক্সটেন্স দিই, এক্সটেন্স ফাদার, মানে কিছু ফাদারের কাছ থেকে জিনিসটা নিয়ে আসছে, আমার কনস্ট্রাক্টর জেনারেট হয়ে গেছে, আমি ফাদারের কাছে এক্সটেন্ড করছি। এখন করব কি, ফাদারের একটা ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনটা কি, মাটি কাটো। আর আবুলের ভিতরে আমি যেহেতু ফাদারকে এক্সটেন্ড করছি, আমি এটাকে ওভাররাইট করতে পারি। আমি কি করলাম, ওভাররাইট। বাপ কি বলছে, ওভাররাইডে সব সময় তোমার মাথায় রাখতে হবে সিগনেচার অলওয়েজ এক, সিগনেচার কোনটা, এই অংশটুকু, এই অংশটুকু অলওয়েজ ওভাররাইডিং মেথডের ক্ষেত্রে সিমিলার হবে। তারপর আমি এটার ভিতরে লিখবো যে রিটার্ন কোদাল দিয়ে, সে বলতেছে কোদাল দিয়ে কাটতেছে। তো আমি এটাকে যদি এখন মেইনে গিয়ে আমি একটা যদি আবুল বানাই এবং আবুলের যদি মাটি কাটোকে কল করি, আবুলের কাছ থেকে আমি অ্যান্সার পাবো যে সে কোদাল দিয়ে কাটতেছে। তোমার যদি বিশ্বাস না হয় যে ভাই হাবিজাবি বলতেছেন, আপনার কথা আমি বিশ্বাস করি না, আপনি কইরা দেখান, আমি তোমাকে কইরা দেখাচ্ছি। আমি বানাই হচ্ছে আবুল, নিউ আবুল, আবুলের ভিতরে কিছু জিনিস দিতে হয়, কি দিতে হয়, ফ্যামিলি নেম। আমি যদি কন্ট্রোল পি দিই তাহলে প্যারামিটার ডেসক্রিপশন দিতে হবে, ফ্যামিলি নেম কি দিয়ে হচ্ছে, ফ্যামিলি নেম দিয়ে চৌধুরী বানান, অনেক কঠিন বানান, খান দেই, আর তার নাম হচ্ছে আবুল খান। তো আবুল খান, যদি আবুল খানের ডট দিয়ে আমি মাটি কাটোকে প্রিন্ট করি তাহলে দেখি কি আসে, কোদাল দিয়ে কাটতেছে। আচ্ছা, সো
একইভাবে আমি যদি বাবুলের কাছে যাই, সিমিলার ওয়েতে আমি যদি ফাদারকে এক্সটেন্ড করি, এক্সটেন্স ফাদার, তাহলে ফাদারের ভিতরে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। সেই ইনস্ট্রাকশনটা কি, যে মাটি কাটোকে ওভাররাইড করা যাবে। আমি এখানে জাস্ট নাম দিলাম, প্রাইভেট স্ট্রিং নেম, তার নামটা থাকলো, এবং আমি এটাকে এক্সটেন্ড করে সবগুলো প্যারামিটার নিয়ে আসলাম। আসছে, আর সবগুলো আসে নাই, সবগুলো আসবে হচ্ছে এখানে এসে কনস্ট্রাক্টর জেনারেট করলে এটা আসছে। আসার পরে আমি এখানে আবার ওভাররাইড করব কাকে, প্যারেন্টের যে মেথডটা ছিল সেটা, এটাকে। ওভাররাইডিং মানে কি, বারবার বলতেছি, ওভাররাইডিং মানে হচ্ছে গিয়ে মেথডের সিগনেচার ঠিক রেখে তার বডিটার ইমপ্লিমেন্টেশনটা চেঞ্জ করা, তার বডির ভিতরে কি কাজ হবে সেটা চেঞ্জ করা। সো ফাদারের ভিতরে কোনো ইমপ্লিমেন্টেশন দেয়া নাই, চাইল্ড যারা আছে তারা এটাকে নিয়ে ওভাররাইড করে করে তারা বলতেছে যে এইভাবে কাজটা হবে। রিটার্ন কি দিয়ে কাটতেছে, রিক নাকি জানি। সো এটা হলো গিয়ে কাহিনী। এখন যদি আমি একটা বাবুল বানাই, এখানে বাবুল বানাইলাম, বাবুলের নাম হচ্ছে, তার বংশের নাম খান বংশ, তার নাম হচ্ছে বাবুল খান। তো বাবুল খানের এখন যদি আমি কল দেই, একই একই মেথড, যে বাবুল খান ডট মাটি কাটো, কল দিলে কি আসবে, রিক দিয়ে কাটতেছি আব্বা। তো সিমিলার ফ্যাশনে আমি 3 নাম্বারটা করলাম না, তোমরা বুঝতে পারতেছো। 3 নাম্বারটাতে গিয়েও যদি আমি আমাদের ফাদারের যে একটা মেথড আছে সেটাকে যদি আমি ওভাররাইড করি, তাহলে আমি আমার মতো করে সেটাকে ব্যবহার করতে পারবো। এতটুকু কি বোঝা গেছে কি করতেছি আমি, কেন করতেছি, মানে কেন করতেছি সেটা না বুঝলে কি করতেছি আমি সেটা বোঝা গেছে? জি ভাই। আরো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ওকে, মুভিং অন। সো মেথড ছিল একটা ফাদারের মধ্যে, এটা কিন্তু তার বিভিন্ন রূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। একবার এটা বললো, একবার এটা বললো, আইডিয়াটা বোঝা গেছে। এটা একটা এক্সাম্পল। সেকেন্ড আরেকটা এক্সাম্পল খুবই সহজে একটা সিম্পল, একইভাবে পলিমরফিজমের এক্সাম্পল দেই। যদি ধরো ধরো তোমার ফ্রেন্ড আছে, তোমার একটা ফ্রেন্ড সার্কেল আছে, এটা হচ্ছে তোমার তোমার একটা ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড একটা ক্লাস, প্যারেন্ট ক্লাস। তোমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে গিয়ে ধরো যাক A, একটা ফ্রেন্ড আছে হচ্ছে গিয়ে B, আর একটা ফ্রেন্ড আছে হচ্ছে গিয়ে C। তো ধরো আজকে হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন ডে, এবং তোমরা প্ল্যান করলা যে ভাই আজকে আমরা সবাই খুবই সিঙ্গেল, আমাদের জীবনে কোনো আনন্দ নাই, আমাদের এখন ইচ্ছা আমরা যারা পাই তারা ধরে গিয়ে প্রপোজ করব। তো এখানে তুমি একটা মেথড লাগলা যে PROPOSE, প্রপোজ। ফ্রেন্ড, তোমার যেই ফ্রেন্ড আছে তাদের সবার ভিতরে একটা প্রপোজ মেথড থাকবে, কিন্তু সে গিয়ে ধরা যাক তার সে গিয়ে বাংলায় খুব সুন্দরভাবে একদম পরিষ্কার বাংলায় গিয়ে আমি তোমাকে ভালোবাসি এভাবে বলে প্রপোজ করতেছে। সে আবার খুবই তেদর, সে ফ্রেঞ্চ পারে ভালো, তো সে গিয়ে ফ্রেঞ্চ ভাষায় সে প্রপোজ করলো। সে আবার এত কিছু বুঝে না, সে সারা জীবন হিন্দি সিরিয়াল দেখছে বা হিন্দি মুভি দেখছে, সে গিয়ে শাহরুখ খানের মতো হাত ছড়ায় গিয়ে প্রপোজ করলো যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, দেখছে। সো একটা মেথড আছে, কিন্তু তোমার 3 জন ফ্রেন্ড 3 ভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করলো। তারা সবাই কিন্তু প্রপোজই করছে, কিন্তু 3 জনের 3টা উদ্দেশ্য বা 3 ভাবে প্রপোজ করছে। সো এটা একটা পলিমরফিজমের এক্সাম্পল। জাস্ট তোমার একটা আইডিয়া হলো যে পলিমরফিজম তোমার লাইফে যদি চিন্তা করো তাহলে অনেক জায়গায় তুমি দেখতে পাবে যে কাজ সবাই একই কাজই করতেছে, কিন্তু এক একজন একইভাবে করতেছে। তোমরা সবাই পড়াশোনা করতেছো, কিন্তু তোমার ফ্রেন্ড একভাবে করতেছে আর তোমার আরেক ফ্রেন্ড আরেকভাবে করতেছে। এটা হচ্ছে কি তোমার একটা বাস্তব এক্সাম্পল। সো আচ্ছা, সো এখন আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পলে আসি যে ভাই আচ্ছা ঠিক আছে, আপনি এত হাপি যাবি হানকি পানকি অনেক আকাশ বাতাস আমাদের দেখাইলেন, এখন একটা ভাই এটা তাহলে বুঝলাম যে জিনিসটা কি, কিন্তু এখন বাস্তবে এটা কই লাগে, বা একটা রিয়েল লাইফ এক্সাম্পল টেকনিক্যাল জায়গায় কোথায় লাগে, যে একটা আমি যখন সফটওয়্যার বানাবো তখন আসলে জিনিসটা কই লাগে, এমন একটা এক্সাম্পল দেয়। তো আমি জেনারেলি এই ধরনের এক্সাম্পল গুলো দিই যাতে তোমরা জিনিসটা কনসেপ্টটা বুঝো, তারপরে আমি টেকনিক্যাল এক্সাম্পল দিই যাতে তোমরা আসলে জিনিসটা ফিল করতে পারো যে এটার আসলে বাস্তবে একটা ব্যবহার আছে। তো বাস্তব ব্যবহারটা কি, ধরা যায় একটা তোমার ফাইল ক্লাস আছে। ফাইল ক্লাসের আগে তোমার ফাইল ক্লাস দিয়ে দিই, তাহলে তোমাদের হয়তো এটার পরে আমি আরো 2টা এক্সাম্পল দিব।
কোনো এক্সাম্পল যদি তুমি না বুঝো আমাকে কোশ্চেন করো যে ভাই এটা বুঝি নাই বা এরকম কিছু, একটু চিন্তা করো যে এক্সাম্পল গুলা কিভাবে আসতেছে। ধরো একটা ফাইল ক্লাস আছে, তো এই ফাইল ক্লাসে কি থাকবে, ফাইলের নাম থাকবে, ফাইলের টাইপ থাকবে, ফাইলের সাইজ থাকবে। এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এখান থেকে অনেক ধরনের ফাইল জেনারেট হতে পারে। এটা এক ধরনের ফাইল, এটা এক ধরনের ফাইল, এটা আরেক ধরনের ফাইল। তো এই ফাইল, এই ফাইল, এই ফাইল, এটা ধরা যাক তোমার একটা এক্সেল ফাইল। এক্সেল ফাইল এক্সটেনশন হচ্ছে XLS মনে হয়। এটা ধরো ডক ফাইল, এটা ধরো তোমার পিডিএফ ফাইল। তো এখন যখন কম্পিউটারে তুমি সেভ করো, জেনারেলি দেখবা যে এক একটা জিনিস আমরা যখন সেভ করি তখন সবগুলা জিনিস একই স্টাইলে সেভ হয় না, বিভিন্ন ওয়েতে সেভ হয়। ডক ফাইল হচ্ছে একটা কি বলে লেখা টেক্সট আমরা লিখতে পারি এটার মধ্যে, এটা যেভাবে সেভ হবে একটা স্প্রেডশিট ওইভাবে সেভ হয় না, একটা পিডিএফ ওইভাবে সেভ হয় না, বা একটা এক্সেল ফাইলকে আমরা যেভাবে ওপেন করি বা যেভাবে ওপেন করার পর দেখি, একটা ডক ফাইলকে ওপেন করে কিন্তু সেভাবে আমরা দেখি না, বা পিডিএফ কে ওপেন করে আমরা সেভাবে দেখি না। কিন্তু আমরা সবগুলাকে কি করি, আমরা সবগুলাকে ওপেন করি, সবগুলাকে আমরা ক্লোজ করি, সবগুলাকে আমরা সেভ করি। তো তোমাকে ধরো একটা সিস্টেম তৈরি করতে বললো, যে সিস্টেমের মধ্যে ফাইলের কাজ থাকবে, তোমাকে এক্সেল ফাইল আপলোড করা যাবে ওইটার মধ্যে, আবার এক্সেল ফাইল ডাউনলোড করা যাবে। ক্লোজটা আপাতত অফ রাখি, আমরা ক্লোজ দরকার নেই। ডক ফাইল আপ করা যাবে, ডক ফাইল সেভ করা যাবে, পিডিএফ ফাইল আপ করা যাবে, পিডিএফ ফাইল সেভ করা যাবে, বা এডিট করা যাবে। সবগুলো ধরো এডিট, ক্লোজের বদলে আমরা এডিট রাখলাম। তো এরকম একটা ক্লাস অলওয়েজ তুমি যখনই কোনো ফাইল বানাবা, এমন কোনো ফাইল তুমি ধরা যাক আকাশ থেকে আসলো, তোমাদের একজনের নাম ধরা যাক, আমার নামই দিই, ধরা যাক আমি একটা ফাইলের এক্সটেনশন আমি আবিষ্কার করলাম যে আরফিন ফাইল, এটা এক্সটেনশন হচ্ছে আরফিন ফাইল। এটার মধ্যে কি হয়, এটা ওপেন করলে ধরো কোনো একটা মিম দেখায়, এরকম একটা কোনো ফাইল, একটা এক্সটেনশন আবিষ্কার করলো। তো এখন এই ফাইলটা যখন আপ করতে যাব, অবশ্যই আমি আকাশ থেকে আসবো না, আমাকে অবশ্যই আপ করার কোনো মেকানিজম থাকতে হবে। তো সেটার অবশ্যই আমাকে বলে দিতে হবে যে সেটা কিভাবে আপ হবে, একটা অ্যাটলিস্ট সিঙ্গেল একটা জিনিস বলে দিতে হবে যেটা আপ করতে হলে কোন মেথডকে কল দিতে হবে, এবং এটার মধ্যে কি কি জিনিস লাগবে, কি কি জিনিস লাগবে, এটার মধ্যে নেম লাগবে, টাইপ লাগবে, সাইজ লাগবে, ওপেন লাগবে, সেভ লাগবে, এডিট লাগবে। এই কয়টা জিনিস থাকলেই আমি তাকে একটা ফাইল বলতে পারবো। আদারওয়াইজ আমার সিস্টেমে আরফিন নামের কিছু ঢুকাইতে আমি পারবো না। কোনো কিছু, কোনো প্রোগ্রামার যদি আসে, সে যদি বলে যে না আরফিন নামের নতুন একটা এক্সটেনশন আমি বানাইছি, এটা একটা ফাইল, তাকে অবশ্যই এই কয়টা জিনিস রাখতে হবে। এই কয়টা জিনিস ছাড়া ওই সিস্টেমে কোনো ফাইল আপ করা যাবে না, ডাউনলোড করা যাবে না, সেভ করা যাবে না। ওই এমন কোনো ফাইল আসবে না যেটা কোনো নাম নাই, এমন কোনো ফাইল হবে না যেটা কোনো টাইপ নাই, এমন কোনো ফাইল হবে না যেটা সেভ করা যায় না, এমন কোনো ফাইল হবে না যেটাকে এডিট করা যায় না। কিন্তু এই ফাইলটাকে সেভ করতে হলে একভাবে সেভ করা যায়, এটাকে সেভ করতে হলে একভাবে সেভ করতে হবে, এটাকে সেভ করতে হলে আরেকভাবে সেভ করতে হবে, এটাকে সেভ করতে হলে এটা অন্যভাবে সেভ হবে। সেভ কিভাবে হবে বা আপলোড কিভাবে হবে, ইট ডিপেন্ডস অন দা ইমপ্লিমেন্টেশন। আমি যখন আরফিন ফাইলের কোড লিখবো তখন আমি বলে দিব যে সেভটা কি হবে। বাট ভাই তুমি যখন ফাইল বানাবা তোমাকে অবশ্যই সেভের মেকানিজমটা রাখতে হবে। দিস ইজ ওয়্যার তোমার পলিমরফিজম কামস ইন। তো আমরা যদি এটা কি হবে, এটাকে একটা ক্লাস বানাবো, তার ভিতরে আমরা এরকম মেথডগুলো রাখবো যেগুলার কোনো ইমপ্লিমেন্টেশন আমরা লিখবো না। প্যারেন্ট ক্লাসের মধ্যে এগুলোর কোনো ইমপ্লিমেন্টেশন লিখবো না, কিন্তু চাইল্ড ক্লাসগুলো যখন নতুন নতুন এক্সটেনশন বানাবে তখন ওই ইমপ্লিমেন্টেশনগুলো লিখবে। আচ্ছা ভাই বুঝলাম, লাভ কি হলো এখানে? লাভ হইলো গিয়ে কোনো প্রোগ্রামার এসে উল্টাপাল্টা কাজ করতে পারবে না আমার কোডের মধ্যে। অর্থাৎ কোনো প্রোগ্রামার এসে নতুন কোনো একটা এক্সটেনশন যদি বানায়, তাকে অবশ্যই এই কনভেনশন ফলো করতে হবে। সে কোনোভাবেই কোনো একটা ফাইলকে এনে সেভ মেথড ছাড়া কোনো একটা ফাইল লিখতে পারবে না, সে এনে কোনো এডিট মেথড ছাড়া কোনো একটা ফাইল সে ওইটার মধ্যে আপলোড করার ব্যবস্থা রাখতে পারবে না। তো এতে লাভ কি হলো ভাই? আচ্ছা ঠিক আছে বুঝলাম, এটাতে লাভ কি? এটাতে লাভ হচ্ছে পুরো সিস্টেমে কোডের এবং পুরো ইউজার এক্সপিরিয়েন্সে একটা কনসিস্টেন্সি থাকে, অর্থাৎ সবকিছুরই একটা নিয়ম মেনে কাজটা হয়। আমরা যত পারি ভুল কম করার চেষ্টা করি, এবং ভুল কম করার জন্য আমরা বিভিন্ন সিস্টেম ইমপ্লিমেন্ট করি, বিভিন্ন ডিসিপ্লিন ইমপ্লিমেন্ট করি। এটা কাইন্ড অফ ওয়ান ওয়ে অফ ইমপ্লিমেন্টিং সাম রুলস অ্যান্ড ডিসিপ্লিনস, এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবে সেটা তার উপরে। সো এটা যদি কোডে করি খুব সহজে, আমরা একটু কোডে সিম্পল ভাবে যদি করি, এটা কেটে দিলাম,
আবুল ডাবুল কাবুল ফাদার মাদার এগুলো আমার লাগবে না আপাতত, আমি এটা কেটে দিলাম। এটা জাস্ট আমি একটা ক্লাস তৈরি করবো যার নাম হচ্ছে গিয়ে ফাইল ক্লাস অথবা বেস ফাইল। আমি লিখলাম বেস ফাইল, অর্থাৎ যে কোনো ফাইল বানাইতে হলে সেটাকে বেস ফাইলকে নিয়ে আসতে হবে। তো বেস ফাইলের মধ্যে আমি এখানে দিলাম কি কি আছে, তার নেম থাকবে, প্রাইভেট স্ট্রিং নেম, প্রাইভেট স্ট্রিং টাইপ, প্রাইভেট ভাই জুম ইন জুম ইন ওকে। আর হচ্ছে কি কি আছিল, প্রাইভেট স্ট্রিং, হ্যাঁ টাইপ সাইজ, এই কটা জিনিসই ছিল। আর এর ভিতরে কিছু মেথড ছিল, মেথডগুলো কি কি ছিল তোমার, প্রাইভেট নাম, এগুলোকে জাস্ট এখন আমরা তো ওইভাবে ইমপ্লিমেন্টেশন লিখতেছি না, আমরা জাস্ট নরমালি লিখতেছি। তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে, সেটা কি আছে এখানে, হ্যাঁ আমি কিছুদিন আগে একটা মানে কোড লিখছিলাম, সেটা হচ্ছে একটা এক্সেল কে নিয়ে কোডে রিড করে তারপর ওটাকে আবার পিডিএফ এ কনভার্ট করার। তো আমি ওইটা একটু তোমাদেরকে দেখাবো, শখের বিষয়ে করছিলাম আর কি। সো ওকে, সো এখন আমি কি করব, এটার কনস্ট্রাক্টর জেনারেট করব আর এর কিছু জিনিসপত্র যে যেসব মেথড সবাইকে ইমপ্লিমেন্ট করতে হবে সেগুলো আমি জাস্ট লিখে রাখবো। সো আমি লিখবো পাবলিক স্ট্রিং দিই, স্ট্রিং না দিয়ে আমি জাস্ট পাবলিক ভয়েড দিই, আর এটার মধ্যে দিই সেভ, অর্থাৎ সেভ এর মেকানিজম থাকতে হবে। সে রিটার্ন করবে কি, রিটার্ন নাথিং, কিছু না। এবং একই সাথে আরো কি মেকানিজম আছে, আরো 2-3টা মেকানিজম থাকতে হবে তার এডিট করার। আমি এটাকে আপলোড দিই তাহলে সুন্দর হয়, তোমরা আসলে বুঝতে পারবে। আপলোড, আর কিছু দরকার নেই। একটা ফাইল যদি যে কোনো কেউ কোনো ফাইল বানাতে চায় তাকে বেস ফাইলকে এক্সটেন্ড করতে হবে এবং তাকে অবশ্যই আপলোড এবং এডিট এই দুইটা মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি আসলাম, আইসা আমি একটা পিডিএফ ফাইল আপলোড করার ব্যবস্থা রাখবো। আমি এখানে একটা, ধরা যাক আমি একটা কোডার, আমাকে বললো যে আরফিন আজকে তোমার কাজ হচ্ছে আমাদের সিস্টেমে নতুন রিকোয়ারমেন্ট আসছে, পিডিএফ ফাইল আপলোড করার সিস্টেম রাখতে হবে, তোমাকে আজকে পিডিএফ ফাইল আপলোড করতে হবে। তো আমি বসলাম পিডিএফ ফাইলের কোড করার জন্য। তো আমাকে বললো যে সবসময় ইয়া করবা, তোমার পিডিএফ যে কোনো ফাইলের কোডের যেই স্ট্রাকচার আছে বেস ফাইলকে অলওয়েজ এক্সটেন্ড করে নেবা, কারণ বেস ফাইলের মধ্যে কমন কোডগুলো আছে। তাহলে আচ্ছা ঠিক আছে ভাই, করলাম। করার পরে আমি করবো কি, এখানে আসবো, আমি লিখলাম হচ্ছে পিডিএফ ফাইল, পিডিএফ 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 ফাইল। তো লিখলাম, তো আমাকে বলছে এক্সটেন্ড করতে, এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পরে আমি এটা দিলাম হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, কিছু কোনো মেথড কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায়, পিডিএফ ফাইল কন্টেন্ট, হ্যাঁ প্রাইভেট স্ট্রিং, এটার মধ্যে তোমার টেক্সট গুলো থাকবে, তো টেক্সট দিয়ে আমি এক্সটেন্ড হবে কাকে, বেস ফাইলকে। আমি একটা কনস্ট্রাক্টর জেনারেট করব, কনস্ট্রাক্টর। আমি যদি এতটুকু লেখা আমি বললাম বাইরে গিয়ে, ভাই আমার কাজ শেষ, আমি এখন ঘুমাবো, তখন ভাই এসে বললো কাজ তো শেষ হয় নাই, তোমার তো অবশ্যই যখনই তুমি ফাইল বানাবা তোমার তো অবশ্যই এটার মধ্যে ডিলিট এবং এডিটের মেকানিজম রাখতে হবে, তুমি এগুলো রাখো নাই কেন? তখন আমি বলবো ভাই আমি তো জানি না। এটা বললে হবে না, কারণ কি, আপনি যদি বলি যে ভাই আপনি তো ডিলিট আর এডিট আমাকে বানাইতে বলেন নাই, আমি কেন বানাবো এই দুইটা মেথড? তখন উনি বলবে যে বেস ফাইল এক্সটেন্ড করছো, আমি বলবো হ্যাঁ আমি এটা তো এক্সটেন্ড করছি, এটার মধ্যে কি দুইটা মেথড দেখছো? আমি বলবো যে হ্যাঁ ভাই দেখছি, একটা হচ্ছে আপলোড আছে, একটা এডিট আছে। তো তোমার তো এই দুইটাকে ওভাররাইট করার কথা, তুমি এই দুইটাকে ওভাররাইট কেন করো না? এই দুইটাকে ওভাররাইট না করলে তোমার কোড কাজ করবে না। আমি যখন অন্য জায়গা থেকে কল করব পিডিএফ ফাইলে, আমি তো অবশ্যই আপলোড এবং এডিটকে কল করব। তোমাকে এখানে বলা আছে যে এই দুইটা তোমাকে লিখতে হবে, তুমি দেখতেও পাচ্ছ, তুমি কেন লিখো নাই? তখন আমি ধরা খেয়ে যাবো। সো আমি যখন এখানে দেখতে পাচ্ছি এই দুইটা মেথড এখানে লেখা আছে এবং তাদের ইমপ্লিমেন্টেশন নাই, আমাকে অবশ্যই এই দুইটাকে ওভাররাইট করে ইমপ্লিমেন্টেশন লিখতে হবে। আমি আসি, এই দুইটাকে কপি করে নিলাম, এখানে এনে সার্চ করে দিলাম, লোডিং পিডিএফ ফাইল। কিভাবে, আমি যদি আসি এখানে, আমি আচ্ছা একটা জিনিস খেয়াল করে তোমরা, এখানে যদি আমি ইমপ্লিমেন্ট নাও করি আমাকে কিন্তু ফোর্স করতেছে না, আমাকে ফোর্স করে বলতেছে না ভাই তুমি যদি পিডিএফ ফাইল বানাবা তখন যদি বেস ফাইলকে এক্সটেন্ড করো তোমাকে অবশ্যই ওই দুইটা মেথডকে লিখতে হবে, এটা কিন্তু সে বলে নাই। আমি জাস্ট বুঝে বুঝে এখান থেকে দেখলাম যে এগুলো ইমপ্লিমেন্টেশন নাই, তাই আমি এখানে লিখতেছি। কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস না, তো এটা হ্যাঁ এটা ফোর্স করা যায়, ওই ফোর্স করার কনসেপ্ট থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা আসে। আমরা আসবো এটা, তোমাদের একটু দিয়ে রাখলাম হিন্ট যে এখানে কিন্তু ফোর্স করার কোনো ব্যবস্থা নাই। এটা হচ্ছে ফাইল, কপি করে এখানে আনি, এটা হচ্ছে কি
এডিটিং পিডিএফ ফাইল। সো এখন যদি কোনো একটা পিডিএফ ফাইলের মেকানিজম লাগে, সে করবে কি, পিডিএফ ফাইল ইকুয়াল টু নিউ পিডিএফ ফাইল লিখবো। তারপরে আমার যদি মন চায়, আচ্ছা এটার ভিতরে কন্টেন্ট লাগবে, সে দিলাম হচ্ছে দ্য ওল্ড ম্যান এন্ড দ্য সি, এটা হচ্ছে তার নাম। পিডিএফ ফাইলটার তার কি কি আছে, টাইপ আছে, টাইপ হচ্ছে গিয়ে ডট পিডিএফ, আর হচ্ছে সাইজ হচ্ছে গিয়ে কত দেওয়া যায়, 10 MB, আর হচ্ছে যে টেক্সট হচ্ছে গিয়ে ব্লা ব্লা ব্লা। সো এই তো, এখন আমি যদি পিডিএফ ফাইল একটা পিডিএফ ফাইলে বানাইলাম, এখন আমি এটাকে সেভ করতে পারি, ওপেন করতে পারি। যেসব মেথড লাগে, এডিট করতে চাইলে আমি এডিট করলাম, পিডিএফ ফাইলকে যদি আমি চাই আপলোড করতে চাইলে আপলোড করলাম, এগুলো থাকবে। আবার যদি আমি নতুন আরেকটা ফাইল বানাই, ধরা যায় এখানে আমি বানাইলাম, তোমাদের কারো নাম নিয়ে আমি বানাই, দাঁড়াও তোমাদের কারো একটা ধরেন নাম দিই, কার নাম আছে এখানে, নোমান পাইছি, ধরা যায় এটার নাম হচ্ছে নোমান ফাইল। নোমান ফাইল যদি থাকে, এক্সটেন্ড করবে কাকে, বেস ফাইলকে। বেস ফাইলকে যদি এক্সটেন্ড করে, দেখো এখানে কিন্তু চিল্লাচিল্লি করতেছে যে বেস ফাইল, এটা ইয়া লাগবে, কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি এটা করে ফেলি, করে একই ওয়েতে বেস ফাইলের জিনিসগুলো লাগবে। আচ্ছা আমি একটু আসতেছি, তোমরা একটু ওয়েট করো। এনিওয়ে সরি, আই এম ব্যাক। সো আমরা আবার এই দুটোকে নিয়ে যাব, আমাদের পিডি নোমান ফাইলের মধ্যে রাখবো, রেখে ওভাররাইট দিব, তার ভিতরে আমি অ্যাস আউট করে জাস্ট বলবো যে আপলোডিং কি হবে, নোমান, সরি নোমান তোমার নামের বানান আমি ভুলে যাচ্ছি বারবার। ওকে, সো এখানে আসি, এটার ভিতরে এটার নাম হবে হলে কি এডিটিং। ওকে ঠিক। তো এখন যদি আমি আসি, আরেকটা পিডিএফ ফাইল বানাবো, আরেকটা কি বানানো যায়, নোমান ফাইল বানানো যায়। আমি নোমান ফাইল বানালাম, নোমান ফাইল ইকুয়াল টু নিউ নোমান ফাইল, এটার ভিতরে টাইপ হচ্ছে গিয়ে দেয়া যায় হচ্ছে গিয়ে ডট nmn, তারপরে হচ্ছে সাইজ হচ্ছে গিয়ে 100 MB, আর সাইজ না টাইপ, প্রথমে কি ছিল নাম, আচ্ছা সরি, তারপরটা ছিল তোমার টাইপ, আর এরপরে হচ্ছে সাইজ। তো এখন যদি আমি পিডিএফ ফাইল না, এটা নাম হচ্ছে নোমান ফাইল ডট এডিট দেই, আর নোমান ফাইল ডট আপলোড দেই, তাহলে সিমিলার মেথডকে আমি কল দিচ্ছি টুইটারই, কিন্তু টুইটার ভিন্ন ভিন্ন ইমপ্লিমেন্টেশন আসবে। এটার সময় এটার ভিতরে যা লিখছে ওগুলো আসবে, এটার ভিতরে যা লিখছে সেগুলো আসবে। আপলোডিং। এখন তোমাদের মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে পিডিএফ ফাইল সেভিং এর মেকানিজমটা এক এক রকম হতে পারে। এখানে ধরা যাক 50 লাইনের কোড লিখতে হয় পিডিএফ ফাইল জেনারেট করার জন্য, তো সেটা তুমি লিখবা, কোনো অসুবিধা নাই। আবার তোমার নোমান ফাইল লেখার জন্য 2 লাইনের কোড লিখলে তোমার নোমান ফাইলটা সেভ হয়ে যায়, সেটাও তুমি এখানেই লিখবা। লেখার পরে তোমার যদি কল দিতে মন চায়, তুমি আপলোডে কল দিবা, তুমি এডিটে কল দিবা। কোনো প্রোগ্রামারের কিন্তু জানতে হচ্ছে না যে আসলে আপলোড করার জন্য আমাকে কি মেথডকে কল দিতে হবে। সে যদি এখানে এসে নোমান যদি ওভাররাইড না করে, সে লিখলো আমাকে আপলোড করো, এরকম কিছু একটা লিখলো। আমি একজন প্রোগ্রামার, আমি কিছুই লিখিনি, আমি নতুন আসলাম, আমাকে বলা হইলো যে আরফিন আজকে নোমান ফাইল নামে একটা ফাইল আছে, এটাকে তোমার সেভ করতে হবে, ওই কোডটা একটু লেখো। তো আমি কি করব, ইনটুইটিভলি আমি আসবো হচ্ছে বেস ফাইল ক্লাসে, আইসা দেখবো দুইটা মেথড আছে, আপলোড এবং এডিট। সো আমি ধরেই নিব এই আপলোড এবং এডিট মানে হচ্ছে, আপলোড মানে হচ্ছে ফাইলটা আপলোড করা যায়, এডিট মানে এডিট করা যায়। সো আমি যে নোমান ফাইল বানাই, নোমান ফাইলের মধ্যে আমি এসে দেখলাম নোমান ফাইল কই, এই যে নোমান ফাইল, এটার ভিতরে এসে দেখলাম যে আমাকে এক্সটেন্ড করছে। আমি আর কিছু দেখবো না, যেহেতু এক্সটেন্ড করছে আমি ধরেই নিতে পারি যে আমি যখন নোমান ফাইলের একটা অবজেক্ট বানাবো, আমি যদি আপলোডে কল দিই তাহলে আপলোড হয়ে যাবে। কিন্তু ওই বান্দা তো পাকনা, উনি কি লিখে রাখছে নোমান ফাইলের ভিতরে, ওইটাকে ওভাররাইড না করে সে নিজের মতো একটা মেথড ইমপ্লিমেন্ট করে রাখছে। তাহলে আমাকে এসে খুঁজতে হবে যে আসলে সে আপলোড করার জন্য যে মেথডটা লিখছে সেটার নাম কি দিছে, এটার নাম দিছে আমাকে আপলোড করো। তখন আমার বুঝতে হবে, ও আচ্ছা আমাকে আপলোড করলে আপলোড হয়, ও আচ্ছা, তারপর আমি আমাকে আপলোড করার কল দিব, তারপর আপলোড হবে। কিন্তু আমাকে যদি বলাই থাকতো যে অলওয়েজ যত ফাইল আছে বেস ফাইলকে যারা এক্সটেন্ড করবে সবার আপলোডের কল দিলে আপলোড হবে, এডিটের কল দিলে এডিট হবে,
আমি এত চিন্তা না করে আপলোড করা দরকার, আমি এখানে এসে আপলোড মেথডটাকে কল দিয়ে দিলাম, আপলোড হয়ে যেত। এটা হচ্ছে আসলে পলিমরফিজমের সুবিধা, যে সবাই একটা সিঙ্গেল কনভেনশন ফলো করতেছে যে ভাই আপলোড বা যেটাই কল দিব আমি আমার আপলোড হয়ে যাবে। এখন এক একজন একইভাবে ইমপ্লিমেন্ট করলে দ্যাটস ওকে ফাইন, বাট আমি একটাই কল দিব, সেটা যদি পিডিএফ ফাইল কল দিতে, পিডিএফ ফাইল কিভাবে নিজের মেথডটাকে লিখে রাখছে, আমি কল দিলে সেভ হবে, দ্যাটস ইট, আমি জানি আমি কল দিব সেভ হবে। এখন কিভাবে সেভ করবে সেটা আসলে ইমপ্লিমেন্টেশনের বিষয়, ওইখানে আসলে পলিমরফিজমটা আসে। এনিওয়ে আমি আসলে অনেক ওভার এক্সপ্লেইন করতেছি, আমি আর ভিতরে ঢুকবো না। তোমরা কি কিছু কি বুঝছো সেটা একটু ফিডব্যাক দাও, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, আদারওয়াইজ আমি একটা কথা বলবো ভাইয়া। বলো। আপনি অনেকবার বলছেন, তাও ভাইয়া আমি একটু জিজ্ঞেস করছি। অসুবিধা নেই, যে নোমান ফাইলে তো এডিট আর আপলোডকে ওভাররাইট করলেন, নিজের মতো বানিয়ে নিলেন, ওটা তো বেস ফাইলে ছিল, তাও এটাই তো পলিমরফিজমে বুঝাচ্ছেন। তো ভাই আমি যখন নোমান একদম মেইন ফাইলটা থেকে ওই যে নোমান ফাইল লিখে যেই ডট করে তারপরে এডিটকে ডাক মানে কল করছি, এই এডিটটা আসলে নোমান ফাইল ক্লাসটা থেকে যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ যাচ্ছে তো, সমস্যা তো নেই। জি ভাই বুঝতে পারছি। যদি নোমান ফাইলে তুমি ওভাররাইট না করতা তাহলে ও করতো কি, বেস ফাইলটাতে যেত, বেস ফাইলটাকে নিত আর কি, যেটা তুমি ইমপ্লিমেন্ট করো। এটা রান টাইম পলিমরফিজম বললাম আমরা, রান টাইম পলিমরফিজম, কম্পাইল টাইম পলিমরফিজম এসব নিয়ে পরে এক সময় কথা বলবো। তোমরা ওভারলোডিং যদি শিখে থাকো, ওভারলোডিং এক ধরনের পলিমরফিজম, ইন্টারফেস যদি জানো ইন্টারফেসও আসলে পলিমরফিজমেই কাজ করে। আমরা আসবো আস্তে আস্তে ওইসব জিনিসে। এইভাবে তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে গেলেও বললো যে ভাই মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝি নাই, দ্যাটস ওকে ফাইন, ওইটাও তুমি বলতে পারো, তখন আমি বুঝবো যে আমার একটু অন্যরকম ভাবে এক্সপ্লেন করা উচিত। না ভাই বুঝতেছি। কে বলছো বুঝতেছি? আমি ভাইয়া ইয়ামিন। আমিটাকে ইয়ামিন, আচ্ছা তোমার এখন ধরছি, কোশ্চেন করবো, দাঁড়াও। আমারে বুঝা পলিমরফিজম কি, পাইসা গেছো না ভাই? ওই যে আর কি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করা আর কি, যার মাধ্যমে যে এই ক্লাস এই মেথড গুলো আমাকে নিয়ে লাগবে। আমি কি বুঝেছি ওইখান থেকে এক্সপ্লেন করো ভাই, এটা হচ্ছে পলিমরফিজম। ঠান্ডা মাথায় বলো, কোনো অসুবিধা নেই। আসো, বুঝতে পারছি আমি, কিন্তু একটু বোঝাতে গেলে একটু আচ্ছা একটু মানে চিন্তা করতে হবে, চিন্তা করলে জিনিসটা মানে ওয়ার্ডে আসবে। মানে অনেক কিছু আছে যেটা আমরা বুঝি কিন্তু ওয়ার্ডে কনভার্ট করতে অনেক প্যারা লাগে। এই জন্য আমরা লেখক, কবিতা এই জিনিস এত পছন্দ করি যে আমরা একটা জিনিস ফিল করতেছি কিন্তু এটা আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। সো ইটস ফাইন, হয় এমন হয়, জানি। আচ্ছা, সো পলিমরফিজমের আইডিয়াটা এটাই, একদম সিম্পল, একটা মেথডের কিছু সিগনেচার ওইখানে থাকবে, সেটাকে আমরা নিজের মতো করে লিখবো। আচ্ছা, সো আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, আরো একটা এক্সাম্পল, ফাইলের এক্সাম্পলটা থেকে বের হয়ে আমরা ধরা যাক এমপ্লয়ির একটা এক্সাম্পল দিই। এমপ্লয়ির একটা এক্সাম্পল আবার আসি আমরা, মানে সব কেটে দিই, তারপর আমরা একটু বোর্ডে যাব, বিল্ড এনিওয়ে হোয়াটএভার। ওকে, সো আমরা একটু বোর্ডে আসি, আমাদের প্রিয় জ্যাম বোর্ড, এখানে চলে আসুন, ওখানে একটা বোর্ড নেই। ওকে, সো একটু মোটা কালি নেওয়া যায় না? সো এখন আমরা যেটা করব, আরেকটা এক্সাম্পল দেখবো, এটাও কাইন্ড অফ রিয়েল লাইফ এক্সাম্পল, কিন্তু তোমাদের সাথে একটু রিলেটেড। তোমরা ওই যে এমপ্লয়ি নিয়ে অনেক কাজ করো, তো ওইরকম আর কি। তো ধরা যাক আমি একটা সিস্টেম বানাচ্ছি যেটার মধ্যে এমপ্লয়ি থাকে, এটা হচ্ছে বেজ এমপ্লয়ি, যার ভিতরে কিছু কমন জিনিসপত্র লেখা আছে। এমপ্লয়ির নাম থাকবে, এমপ্লয়ির বয়স থাকবে, ডেজিগনেশন থাকবে, সে কতদিন ধরে এমপ্লয়ি আছে সেটা থাকবে, এরকম কিছু প্রপার্টি থাকবে, এবং তার ভিতরে এবং তার স্যালারি থাকবে। সো তার ভিতরে একটা মেথড থাকবে, সেটা হচ্ছে কি অ্যাড বোনাস। ঈদ আসছে, ধরো আজকে ঈদ আসলো, সো অ্যাড বোনাস, এটা একটা এমন একটা মেথড যেটা ইমপ্লিমেন্টেশন নাই। তো এমপ্লয়ি দুই ধরনের এমপ্লয়ি আছে, একটা এই ধরনের এমপ্লয়ি আর একটা হচ্ছে আরেক ধরনের এমপ্লয়ি। এই এমপ্লয়ি ধরা যাক হচ্ছে গিয়ে দারোয়ান, আর এ হচ্ছে কি তোমার সিইও, দুইটাই এমপ্লয়ি। সিইও কি এমপ্লয়ি না মালিক? না, ফাউন্ডার আরেকজন, এমপ্লয়ি সে এমপ্লয়ি। ওকে, সো এও অ্যাড বোনাসকে ইমপ্লিমেন্ট করবে, এও অ্যাড বোনাসকে ইমপ্লিমেন্ট করবে,
দুইজনই অ্যাড বোনাস, মানে ঈদ আসছে সবাইকে বোনাস দিতে হবে, সো আমি একটা লুপ চালায়া একেও বোনাস দিব একেও বোনাস দিব, কিন্তু এর ভিতর ইমপ্লিমেন্টেশনটা তাকে তার বোনাস হচ্ছে ধরা যাক 10%, আর সে হচ্ছে স্যালারি 90% বোনাস পায়। আসলে এটা হয় না, এটা খুবই উইয়ার্ড। আমি ভালো মানুষ, আমি একটু উল্টা করে দিই। দারোয়ান মামাকে আমি 90% স্যালারি, মানে তার বেস স্যালারি যেটা সেটা হচ্ছে তার 90% যেটা আছে সেটা হচ্ছে তার বোনাস, আর এই বান্দা হচ্ছে তার স্যালারি 10% বোনাস। তো তাদের স্যালারি, এর স্যালারি ধরা যাক 1000 যদি হয়, তাহলে সে 10%, 1000 10% কত, 10, সে 100 টাকা পাবে বোনাস। আর সে যদি তার স্যালারি ধরা যাক 100 টাকা হয়, তাহলে সে বোনাস হিসেবে পাবে 90 টাকা। আমি করব কি, আমি একটা এমপ্লয়ি বেস ক্লাস লাগবো, বেস ক্লাসের মধ্যে একটা স্যালারি রাখবো। কারণ স্যালারি কেন রাখতেছি, ইনহেরিটেন্সের কারণে, কারণ এরও স্যালারি লাগবে, এরও স্যালারি থাকতে হবে। সো এটা একটা কমন প্রপার্টি আমি নিয়ে গেলাম বেস ক্লাসের মধ্যে, এবং তাদের একটা কমন ক্লাসের সাথে, কমন প্রপার্টির সাথে একটা কমন মেথডও থাকবে, সেটা হচ্ছে অ্যাড বোনাস। তো বোনাসটা অ্যাড করার জন্য আমি একটা মেথড লিখে রাখছি, কিন্তু এর ইমপ্লিমেন্টেশন ভিন্ন হবে, কারণ এই বান্দা একভাবে বোনাস ক্যালকুলেট করতেছে, এই বান্দা একভাবে বোনাস ক্যালকুলেট করতেছে। তো আমি তাদের মধ্যে বোনাসটা ডিফারেন্ট ক্যালকুলেশনের ইমপ্লিমেন্টেশন লিখে রাখবো। তারপরে আমি কয়েকটা এমপ্লয়ি ক্রিয়েট করব এবং একটা লুপ চালায় আমি সবাইকে বোনাস দিয়ে দিব। এই এক্সাম্পলটা আমার কাইন্ড অফ, যদি বলো সবগুলোর মধ্যে সবচেয়ে ফেভারিট একটা এক্সাম্পল হবে, যেটা দিলে আসলে তোমরা বুঝবা যে কিভাবে কাজ করে। আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে দিই যে ইভেন দো তোমরা এখনো সরাসরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে কাজ করছো না, এই প্র্যাকটিসগুলো তোমাদের এখন আসাটা একটু টাফ, কিন্তু এই তোমাদের ইন্টারভিউতে বা এক্সামে জিনিসগুলো আসবে, যে কেউ যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করবে, তখন যখন এক্সপ্লেইন করবা বলবা যে ভাই পলিমরফিজম মানে হচ্ছে এটা, এবং এটা হচ্ছে কি একটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি, এই যে এইভাবে এইভাবে কাজ করতেছে, দ্যাটস ইট। এটা বললে ইউ আর এনাফ, তোমাকে পাস করা দিবে। তুমি জাস্ট বলবা জিনিসটা কি এবং জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে দিবা, এতটুকু হলেই সে বুঝবে যে তুমি পলিমরফিজম মানে কি জানো। এই কারণে এক্সাম্পলগুলো ইম্পর্টেন্ট, এক্সাম্পলগুলো মনে রাখবা, মনে রাখার পরে যখনই তুমি কোশ্চেন ধরা হবে একটা এক্সাম্পল দিয়ে তাকে বুঝাই দিবা, সে খুশি। তো আসি আমরা একটা এমপ্লয়ি ক্লাস, বলো। এখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এখানে সিও আর আরেকজন যিনি আছেন ওরা দুজনেই তো এমপ্লয়ি, কিন্তু ওরা দুজনের কাজই ডিফারেন্ট, এর জন্য পলিমরফিজম বোঝানো হচ্ছে। হ্যাঁ, দুজনের বোনাসটা দুইভাবে ক্যালকুলেট হচ্ছে, দুজনের কিন্তু বোনাস ক্যালকুলেট হচ্ছে, সিঙ্গেল জিনিস দুইভাবে হচ্ছে, ডিফারেন্ট ইমপ্লিমেন্টেশন। বাট ওরা তো এমপ্লয়ি, মানে ওকে। সো আসি, এমপ্লয়ি একটা ক্লাস, এটা হচ্ছে আমার বেস ক্লাস, অর্থাৎ আমি বেস এমপ্লয়ি লিখি। এটা হচ্ছে বেস এমপ্লয়ি, তার ভিতরে আমি জাস্ট একটা প্রপার্টি রাখবো, প্রাইভেট ইন্টিজার স্যালারি। আচ্ছা, এটা প্রাইভেট না, এটা কি হবে, প্রোটেক্টেড অথবা পাবলিক। আমি পাবলিক রাখি, জেনারেলি প্রোটেক্টেড আমি ইউজ করি না, করলে পারো। এটা হচ্ছে যে তারপরে আমার একটা কনস্ট্রাক্টর থাকবে, এবং এর ভিতরে আচ্ছা আরেকটা জিনিস আমি দেই, টাইপ দেই, পাবলিক স্ট্রিং টাইপ। সো টাইপ থাকবে, আমি কনস্ট্রাক্টরটা কেটে আবার জেনারেট করছি, আর তাদের একটা মেথড থাকবে, তার নাম কি অ্যাড বোনাস। এটা হবে পাবলিক অ্যাড, পাবলিক ভয়েড দিব, ভয়েড কি দেওয়া যায়, হ্যাঁ ভয়েডই দিব, অ্যাড BONUS অ্যাড বোনাস, দ্যাটস ইট। এটা এইভাবে থাকবে। রিটার্ন করবে কি, নাল, নাথিং, কিচ্ছু রিটার্ন করবে না, যেহেতু এটা প্যারেন্ট ক্লাসে আছে, সে বোনাস কিচ্ছু রিটার্ন করবে না, সে নিজের মতো থাকবে। আর কিছু গেটার সেটার আমি বানায় রাখতে পারি, এটার মধ্যে গেটার সেটার বানানোর কোনো প্রয়োজন নেই, আমি এরপরটা থেকে বানাবো। আচ্ছা, তো এরপরে আসি, আমি দুইটা ক্লাস বানাবো, একটা হচ্ছে তোমার কি বলে, কেয়ারটেকার বলে, সিকিউরিটি এমপ্লয়ি একটা ক্লাস, আর একটা ক্লাস আমি বানাবো হচ্ছে তোমার ধরা যাক নাম কি দেওয়া যায়, সিইও পাশে এমপ্লয়ি লাগাই দেই, এমপ্লয়ি খুবই উইয়ার্ড লাগে, তাও দিলাম। তো সিইও এর কাহিনী আগে করি আমরা, আমাদের বেজ এমপ্লয়ি কে নেই। তো সিইওর ভিতরে কিছু দরকার নেই, আমি বেজ এমপ্লয়ি যেগুলো আছে টাইপ আর স্যালারি এটা নিয়ে আসলাম, আর একটা মেথড আমরা ওভাররাইড করব, সেটা কি, তার স্যালারিটা
সিইওর স্যালারি ডিফারেন্ট ভাবে ক্যালকুলেট হবে, তাই আমরা সিইওর কাছে যাব, সরি বেজ এমপ্লয়ির কাছে যাব, সেখান থেকে তার মেথডের সিগনেচারটা কপি করব, সিগনেচার করে আমরা যেহেতু এটা ওভাররাইট করতে যাচ্ছি লিখবো ওভাররাইট, তারপর সিগনেচার, তারপরে এর ভিতরে বডিটা লিখবো। বডিটা কি, দিস সুপার, যেটা আসবে সুপার ডট স্যালারি, সে স্যালারিটা আপাতত তো কমপ্লিকেটেড গেলাম না, তাকে আমি 10 টাকা বাড়ায় দিলাম, তার স্যালারি যত আছে তার থেকে 10 টাকা বেশি পাবে। আর আমার যে আরেকজন আছে সে হচ্ছে সিকিউরিটি এমপ্লয়ি, সেও এক্সটেন্ড করবে বেজ এমপ্লয়িকে, আমি কনস্ট্রাক্টর জেনারেট করে নিলাম, আর হচ্ছে এখানে এসে আমি ওইটাই করে দিলাম, সে ধরো তাকে 100 টাকা আমি বোনাস দিলাম। আমি কি করবো, দুইটা এমপ্লয়ি বানাবো, এখানে এসে এমপ্লয়ি সরি বেজ এমপ্লয়ি বেজ এমপ্লয়ি নাকি এমপ্লয়ি বানাবো, বেজ এমপ্লয়ি বানাই, বেজ এমপ্লয়ি নিউ বেজ এমপ্লয়ি নিউ তোমার সিইও এমপ্লয়ি, তার কি কি আছে টাইপ এবং স্যালারি, সে কি টাইপের সিইও টাইপের, তার স্যালারি ধরলাম আমি 1000 টাকা। আরেকটা বেজ এমপ্লয়ি আমি বানাবো, বেজ এমপ্লয়ি 2, এটা হচ্ছে দরকার নেই, এটা হচ্ছে কি 1, আর এটা হচ্ছে কি মালিক অর সামথিং নিউ, এটা হচ্ছে সিকিউরিটি এমপ্লয়ি, এটা হচ্ছে কি এআরডি কার্ড, এআরডি কার্ড, তার 2000 বেতন হচ্ছে 100 টাকা। তো এখন আমার কাজ হচ্ছে এদের দুজনকে বোনাস দেয়া, আমি একটা লুপ চালায় একটা বোনাস দিব। আমি কি করবো, এই দুইটা যেহেতু আরো ধরা যাক 1000 জন এমপ্লয়ি আছে আমার, তো 1000 জন এমপ্লয়িকে রাখার জন্য আমি একটা অ্যারে ডিক্লেয়ার করব। অ্যারেটা হচ্ছে কি টাইপের হবে, এমপ্লয়ি টাইপ, বেজ এমপ্লয়ি টাইপের অ্যারে, বেজ এমপ্লয়ি ইকুয়াল টু নিউ না, এর ভিতরে দারওয়ানকে রাখলাম আর হচ্ছে মালিককে রাখলাম। তো তুমি চাইলে এগুলোকে সিইও এমপ্লয়ি দিয়ে ডিক্লেয়ার করতে পারো। এটা কিন্তু এখানে কিন্তু আপকাস্টিং ডাউনকাস্টিং এর কাহিনী হচ্ছে, তোমরা খেয়াল করছো, এটা কিন্তু প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার করছি, তারপরে ভিতরে আমি চাইল্ডটাকে ডিক্লেয়ার করছি, এখানে ওই আপকাস্টিং ডাউনকাস্টিং এর কনসেপ্ট চলে আসে, মাথা মতো আওলায় গেলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এখন আমি একটা লুপ চালাবো ফর এমপ্লয়ি EMPLOY ফর base employee in base employees, আমি কি করব, সবাইকে এক ধাক্কায় বোনাস দিয়ে দেব। আজকে ঈদ আসছে, সো দিলাম অ্যাসাউট ঈদে, সো তারপর একটা লুপ চলবে, লুপ চলে যতগুলো এমপ্লয়ি আছে সবার স্যালারি এক এক করে বাড়িয়ে দিবে, বোনাস, দ্যাটস ইট। তারপরে বোনাসটা অ্যাড করে স্যালারিটা প্রিন্ট করবে, এমপ্লয়ি ডট স্যালারি আমি পাচ্ছি, আমি জাস্ট অ্যাসাউট দিয়ে সবার স্যালারিটা প্রিন্ট করব। পাশাপাশি সে কোন টাইপের এমপ্লয়ি সেটাও প্রিন্ট করে দিব, তাতে আমার বুঝতে সুবিধা হবে। এমপ্লয়ি ডট টাইপ, আমি যদি এখন রান করি, দেখো ঈদে সিইও ছিল, সিইওর স্যালারি 1010, আমি 10 টাকা বাড়াইছি তার স্যালারি, আর গার্ড যে ছিল তার স্যালারি আমি 200 টাকা 100 টাকা বাড়াইছি, তাই তার স্যালারি এভাবে বেড়ে গেছে। দুইজনের স্যালারি দুই ভাবে বাড়তেছে, কিন্তু আমি জাস্ট সিঙ্গেল একটা মেথডকে কল দিছি, অ্যাড বোনাস। এই জায়গাটা, এই এক্সাম্পলটা একটু কমপ্লিকেটেড, তোমাদের বুঝতে হইলে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে। তোমরা কি বুঝছো কি হইলো, কেমনে হইলো? ভাই আপকাস্টিং আপনি চাইলে একটু রিভিউ করবেন না? আচ্ছা আমি একবার করি রিভিউ। কেউ কোশ্চেন করতে চাচ্ছিলা? আপকাস্টিং ডাউনকাস্টিং কি জানি বলতে নিছিলা? হ্যাঁ, আপকাস্টিং এর ব্যাপারটা ভাইয়া একটু রিভিউ করলে চলে আসবে। এটা আমি পুরাটাই রিভিউ করি, আস্তে আস্তে ঠান্ডা মাথায় রিভিউ করি। এটা যদি একবার না বুঝছো 10 বার বুঝাবো, কোনো অসুবিধা নেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এটা বুঝলে তোমার মোটামুটি আর কোনো মানে অ্যাটলিস্ট তাহলে বোঝা যাবে তুমি ইনহেরিটেন্স ভালো মতো বুঝছো, আর হচ্ছে তুমি পলিমরফিজমও ভালো মতো বুঝছো। দূর আমি এই কাজ করতেছি, কি গাধা একটা আমি। আচ্ছা এটা করলে তো হয়, গুড। সো কি হইলো, সিলেক্ট তো করতেছি, এটা যায় না কেন? এই বাগ পাইছি অন আগে, এই যে ছোট্ট একটা বাটন। আচ্ছা বাগ পাইনি। আচ্ছা সো প্রথমে দেখি আমরা কি করছি। আমাদের
একদম ইনিশিয়ালি একটা আমি এখানে একই একটা এটা হচ্ছে কি বেজ এমপ্লয়। বেজ এমপ্লয়কে আমি বি দিয়ে ডিনোট করলাম, বেজ এমপ্লয় বি। এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, তার দুইটা সাব ক্লাস আছে, একটা কি সিইও আর একটা হচ্ছে তোমাদের গার্ড। তোমরা যদি যেহেতু এখান থেকে এটা কি হইছে ইজ এ ইনহেরিট করছে তাই না, ইজ এ মানে সিইও এর উল্টা হইছে আর কি, আমি উল্টা দিচ্ছি চিহ্ন, তো সিইও আর হচ্ছে জি ইউ আর টি, সরি। সো এটা সিইও হচ্ছে একটা বেজ এমপ্লয়ি, গার্ডও হচ্ছে একটা বেজ এমপ্লয়ি। তাহলে আমরা কি বলতে পারি, ইজ এ, ইজ এ, রাইট? এখানে তো কোনো সন্দেহ নাই, আছে? না ভাই। ওকে, একটু রেসপন্স করো। সো ইজ এ, তার মানে কি আমরা এই দুইটার মধ্যে আপকাস্ট ডাউনকাস্টিং করতে পারি। সিইও কে আমি বেজ এমপ্লয়িতে কনভার্ট করতে পারি, আবার বেজ এমপ্লয়ি কে সিইও তে কনভার্ট করতে পারি। তোমরা আপকাস্টিং ডাউনকাস্টিং এর থেকে আইডিয়াটা জানো যে সিইও আর বেজ এমপ্লয়ি বিষয় দুইটা একই জিনিস। যখন আমি এটাকে আপকাস্টিং করব তখন সে বেজ এমপ্লয়ি ক্যারেক্টারিস্টিক গুলো পেয়ে যাবে, আবার যখন বেজ এমপ্লয়িকে আমি সিইও তে ডাউনকাস্টিং করব তখন সে সিইও এর ক্যারেক্টারিস্টিক গুলো সব পেয়ে যাবে। যারা আপকাস্টিং ডাউনকাস্টিং ক্লাসটা করছো তারা এই আইডিয়াটা জানো, যদি না করে থাকো প্রিভিয়াস ক্লাসের ভিডিও থেকে একটু দেখে নিও। আচ্ছা, তো বেজ এমপ্লয়িতে আমি কি করছি, একটা ক্লাস রাখছি অ্যাড বোনাস। কোথায় রাখছি খেয়াল করবা, বেজ এমপ্লয়িতে। এটাকে আমি সংক্ষেপে তোমাদের একটু লাল নেই, এটাকে আমি সংক্ষেপে অ্যাড বোনাস বলবো, এবি। তো যখন ইনহেরিট করছে সিইও ইনহেরিট বেজ এমপ্লয়ি, তাহলে সিইওর মধ্যে অ্যাড বোনাসের একটা ইমপ্লিমেন্টেশন আমি করতে পারি ওভাররাইড করে। আবার গার্ডের মধ্যে যেহেতু গার্ড ইজ এ বেজ এমপ্লয়ি এক্সটেন্ড করছে, তাহলে এখানে আমি অ্যাড বোনাসের একটা ইমপ্লিমেন্টেশন লিখতে পারি। এখানে কোনো ইয়ে আছে, ঝাপলা আছে? না ভাই। আমি লিখছি, আমার কোনো অসুবিধা নেই, আমি লিখছি। এখানে আমি সিইও কে 10 টাকা দিছি, আর এবি যে আছে এখানে গার্ডকে আমি দিছি 100 টাকা। এতে কোনো সন্দেহ নাই। এই কাজটা আমি কোথায় করলাম, এই পুরো কাজটাই একটু আমি একটু করে গিয়ে দেখাই তোমাদের। যে আমি বেজ এমপ্লয়ি বানাইলাম, কিছু প্রপার্টি আছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমি জাস্ট বানানোর জন্য বানাইছি। এটার মধ্যে আমি একটা অ্যাড বোনাস লিখছি, এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল ক্লাস বেজ এমপ্লয়ি, সেটা এটা হচ্ছে এটা। তারপরে আমি বেজ এমপ্লয়ি থেকে দুইটা ক্লাস বানাইছি, বা দুইটা ক্লাস বানায় বেজ এমপ্লয়িকে এক্সটেন্ড করছি। একটা হচ্ছে সিইও এমপ্লয়ি, এক্সটেন্ড করছে বেজ এমপ্লয়িকে। তো এর ভিতরে আমি অ্যাড বোনাসটা, ওইটা কিন্তু কোথায় ছিল খেয়াল রাখো, এটা কিন্তু বেজ এমপ্লয়ির মধ্যে ছিল। সেটাকে আমি ওভাররাইড করছি কি দিয়ে, ওভাররাইড করছি হচ্ছে তোমাদের এই অ্যাড বোনাস দিয়ে। আচ্ছা, একটু আমি মিউটে যাচ্ছি, দাঁড়াও। ওকে, তো আমি কোথায় ছিলাম, সেটা খুবই অ্যানোয়িং একটা জিনিস। এটাও আচ্ছা না, এটা থাকে আছে। ওকে, সো আমরা বেজ এমপ্লয়ি বানাইছি, বেজ এমপ্লয়ির ভিতরে একটা মেথড ছিল অ্যাড বোনাস, সেটাকে আমি সিইও এর মধ্যে নিয়ে আসছি, আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি একভাবে। গার্ডের মধ্যে নিয়ে আসছি, আমি ওটাকে ইমপ্লিমেন্ট করছি আরেকভাবে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অ্যাড বোনাসটা আসলে ছিল কোথায়, বেজ এমপ্লয়ির মধ্যে। এটা কোথায় ছিল, বেজ এমপ্লয়ির মধ্যে। তার মানে আমি যদি আপকাস্টিং করে সিইও কে বেজ এমপ্লয়ি বানাই, ওটার ভিতরে আমি অ্যাড বোনাসে কল দিতে পারবো। আবার যদি আমি আপকাস্টিং করে গার্ডকে বেজ এমপ্লয়িতে রাখি, তাহলে আমি ওইখানে অ্যাড বোনাসে কল দিতে পারবো। একটু এটা বুঝছো কিনা? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। কেউ কি এমন আছে নাই ভাই, এটা এই যে কারণ কি, যখন আমরা আপকাস্টিং করি আর একটু রিপিট করেন। হ্যাঁ, আমরা যখন আপকাস্টিং করি তখন আমরা এই বেজ এমপ্লয়ির যে জিনিসগুলো আছে ওগুলো আমি পাই, ঠিক আছে? বেজ এমপ্লয়ি যে জিনিসগুলো সিইও থেকে, আমি যখন বেজ এমপ্লয়ি থেকে সিইও বানাইলাম, বেজ এমপ্লয়ির 10টা প্রপার্টি ছিল, 5টা মেথড ছিল, ওগুলো আমি সব সিইও তে পেয়ে যাব যদি থাকতো। আর সিইওর কিছু ইউনিক জিনিসপত্র থাকতে পারতো, কোনো অসুবিধা নাই। কিন্তু সিইও কে যখন আমি বেজ এমপ্লয়িতে আবার কনভার্ট করব, তখন সিইও আর বেজ এমপ্লয়ি যে কমন প্রপার্টি গুলো আছে ওগুলোই আমরা পাবো, যার মধ্যে একটা হচ্ছে যে অ্যাড বোনাস।
আপকাস্টিং আর ডাউনকাস্টিং যারা করছো তাদের কাছে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার যে আমি যখন সিইও কে বেজ এমপ্লয়িতে কনভার্ট করব তখন অ্যাড বোনাসটাকে আমি পাবো। কারণ কি অ্যাড বোনাসটা আসলে আমি লিখছি বেজ এমপ্লয়ির মধ্যে, অ্যাড বোনাসটা সিইও নিজস্ব কোনো জিনিস না, অ্যাড বোনাসটা আসলে বেজ এমপ্লয়ির মধ্যে আছে। তাই যখন আমি এটাকে আপকাস্টিং করব তখন আমি বেজ এমপ্লয়ি থেকেও অ্যাড বোনাসকে কল দিতে পারবো। আচ্ছা যদি পারি তাহলে আমি করছি কি প্রথমে একটা সিইও বানাইছি, প্রথমে একটা গার্ড বানাইছি। তো সিইও যখন বানাইছি, গার্ড যখন বানাইছি, তারা তৈরি হইলো, অসুবিধা নেই, তাদের একটা স্যালারি দিলাম, তাদের একটা হাবিজাবি দিলাম, এটাও স্যালারি দিলাম, হাবিজাবি দিলাম। তারপর তাদেরকে আমি বেজ এমপ্লয়িতে ক্যাচ করে দিচ্ছি বা বেজ এমপ্লয়িতে রাখছি। বেজ এমপ্লয়িতে আমি রাখতে পারি কারণ তারা দুজনেই এক্সটেন্ড করছে। এখন বেজ এমপ্লয়ি থেকে যখন অ্যাড বোনাসকে আমি কল দিতে পারবো তখন আসলে এই দুইটাই আলাদা আলাদাভাবে কল হবে। আমি একটু দেখাই, আমি আবার এক্সপ্লেন করবো, আমি আসলে মাঝখান দিয়ে হারাই গেছি, তো আমি আবার এক্সপ্লেন করবো লাগলেও কোনো অসুবিধা নাই। দেখো দারওয়ান বানাইছি সিইও এমপ্লয়ি টাইপ, মালিক বানাইছি সিকিউরিটি এমপ্লয়ি টাইপ। এই দুইটাই কিন্তু আবার বেজ এমপ্লয়িকে ইনহেরিট করছে। এই যে দেখো এখানে বেজ এমপ্লয়িকে ইনহেরিট করছে, তার মানে আমি আপকাস্টিং করে এই সবগুলোকে বেজ এমপ্লয়িতে নিয়ে যেতে পারি। তো আপকাস্টিং আর আমি করছি কিভাবে, আপকাস্টিংটা করছি একটা বেজ এমপ্লয়ি টাইপের অ্যারে বানায়। এটা হচ্ছে আমার বেজ এমপ্লয়ি টাইপের অ্যারে। এই অ্যারের ভিতরে দারওয়ান এবং মালিককে আমি রেখে দিছি। তারপরে আমি একটা লুপ চালায় এই দারওয়ান এবং মালিকের ওই অ্যাড বোনাসকে কল দিছি। বিষয়টা আরেকটু যদি ছবিতে দেখাই, আমি আরেকটা ছবি নেই এখানে, ধরা যাক এটা হয়ে গেল, এটা হচ্ছে সো সবুজ নেই, তো এটা হচ্ছে আমার বেজ এমপ্লয়ি অ্যারেটা। সো বেজ এমপ্লয়ি কিছু একটা ইয়া আছে, সো বেজ এমপ্লয়ি অ্যারের মধ্যে আমি কিছু জিনিস রাখতে পারি, একটা এলিমেন্ট রাখতে পারি, দুইটা এলিমেন্ট রাখতে পারি। বেজ এমপ্লয়ির কিছু ক্রাইটেরিয়া আছে, যার মধ্যে একটা হচ্ছে স্যালারি আর একটা হচ্ছে তোমার অ্যাড বোনাস। আমি কল দিতে পারি এগুলাকে, কারণ কি বেজ এমপ্লয়ি যারা তারা সবাই অ্যাড বোনাস থাকবে তাদের মধ্যে, আমি জানি। কিভাবে জানি, কারণ বেজ এমপ্লয়ির মধ্যে এই জিনিসটা লিখছি, এখানেই তো লিখছি, আমি কল দিতে পারবো। তো আমি তারপর একটা কারেন্সি করলাম, কারেন্সিটা কি, আমি একটা সিইও বানাইলাম, তারপর আমি একটা কার্ড বানাইলাম, সিইও এবং কার্ড। এরা তারা ডিফারেন্ট এন্ট্রি, কারণ তারা এক্সটেন্ড করছে কার কাছ থেকে, বেজ এমপ্লয়ির কাছ থেকে। এটাকে এক্সটেন্ড করছে, এটাকে এক্সটেন্ড করছে, আবার এটাও এটাকে এক্সটেন্ড করছে। সো যদি এক্সটেন্ড করে থাকে তাহলে আমরা জানি তাদেরকে আমি আপকাস্টিং করে বেজ এমপ্লয়িতে কনভার্ট করতে পারবো। তো আমি কি করছি, এই সিইওটাকে এখানে বসাইছি, সিইও, আবার গার্ডকেও এখানে বসাইছি। যে কাজটা আমি এই লাইনটা দিয়ে করতেছি, দেখো দারওয়ান এবং মালিক কেন বসাইতে পারলাম একটা এই বেজ এমপ্লয়ি টাইপ অ্যারের মধ্যে, কারণ এটা দুইজনেই এমপ্লয়িকে এক্সটেন্ড করতেছে, আমি বসাইতে পারছি, কোনো অসুবিধা নেই, সেটা আমি বসাইলাম। এবং আমি জানি যদি বেজ এমপ্লয়ি তারা হয় তাদের সবারই অবশ্যই অ্যাড বোনাস নামে একটা মেথড থাকবে, আমি সবার থেকে অ্যাড বোনাসকে কল দিতে পারবো। সেই অ্যাড বোনাসের কলটাই আমি এই কয়টা লাইনে, এই যে এখানে দেখো এখানে কল দিচ্ছি, আমি চোখ বন্ধ করে অ্যাড বোনাসে কল দিতে পারবো। এই যে অ্যাড বোনাসে কল দিচ্ছি। তো যেটা হবে এখানে লুপে যখন প্রথম এলিমেন্টে আসবে, প্রথম এলিমেন্টে কে বসে আছে, সিইও একজন বসে আছে, তখন সে কল দিবে, যখন অ্যাড বোনাসে কল দিছি আমি তখন সে সিইওর অ্যাড বোনাসে কল দিছে। লুপটা যখন দ্বিতীয়তে আসবে গার্ডের কাছে, তখন গার্ডকে সে এমপ্লয়ির মধ্যে রাখবে, তখন গার্ডের যখন অ্যাড বোনাসে কল দিবে সে গার্ডের অ্যাড বোনাসকে পাবে। সুবিধাটা কি হইলো, এখানে অনেকগুলো সুবিধা আছে, তুমি যদি এটা চিন্তা করো অনেকগুলো সুবিধা আছে এই কাজটা করার মধ্যে। আমি ডিফারেন্ট টাইপের অবজেক্ট তৈরি করলাম, কিন্তু তারা যদি সিঙ্গেল অবজেক্টের থেকে এক্সটেন্ড হয়েছে, আমি এই ডিফারেন্ট অবজেক্টগুলো একটা সিঙ্গেল অবজেক্ট টাইপের কমন অ্যারেতে রাখতে পারি। সিইও কেও আমি একটা অ্যারেতে রাখতে পারি, গার্ডকেও আমি সিমিলার অ্যারেতে রাখতে পারি, এবং তাদের যেহেতু কিছু কমন মেথড আছে লাইক অ্যাড বোনাস বা অন্য কিছু থাকতে পারে, আমি এই লুপটা যদি চালাই এই অ্যারেটার মধ্যে, যদিও তারা ডিফারেন্ট অবজেক্ট, আমি তাদের ওই সিমিলার মেথডে কল করতে পারি, এবং যে যেভাবে ইমপ্লিমেন্ট করছে আমি সেভাবেই তাকে কল দিতে পারি। সে যদি অন্যভাবে ইমপ্লিমেন্ট করে থাকে, আমি ওই কল দিলে অন্য ইমপ্লিমেন্টেশনটা পাবো, আমি যদি এটাকে কল দিই, অন্য ইমপ্লিমেন্টেশন পাবো। সো তোমার ধরা যাক 50টা ফাইল আছে, 50 ধরনের ফাইল আছে, সবগুলোকে তুমি একটা লুপে রাখতে পারবা, মানে একটা অ্যারেতে রাখতে পারবা, তারপরে ওই সবগুলো যদি সেভ মেথডে কল দাও
জাস্ট ওই লুপের মধ্যে, তাহলে তুমি সবগুলাকে সেভ করে ফেলতে পারবা। আচ্ছা, কনসেপ্টটা কি একটু হইলেও বোঝা গেছে যে হ্যাঁ কি বলতেছেন ভাই? আমি মানে সব না বুঝলেও হালকা পাতলা একটু আইডিয়া করতে পারছি যে হচ্ছেটা কি এখানে। ভাই নদীর এপার ওপার ক্লিয়ার, কিন্তু এই যে মাঝখানে আপনি যে বললেন কি বলো। বলে আপকাস্টিং ডাউনকাস্টিং এর ব্যাপারটা আনলেন, আমি আসলে এই জিনিসটার মনে হচ্ছে না লাগে, এমন মনে হচ্ছে আমার কাছে। মনে হচ্ছে না, আমার কাছে লাগতেছে এটা লাগে না আপকাস্টিং ডাউনকাস্টিং। না, আপকাস্টিং ডাউনকাস্টিং না থাকলে তুমি আসলে যে এইটাকে এই অবজেক্টের মধ্যে রাখতে পারতা না। এই যে দেখো এমপ্লয়ি, এই যে সিইও এমপ্লয়িটা যখন তুমি এখানে রাখতেছো, এটা কিন্তু ডাউনকাস্টিং হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাই তুমি এখানে সরি আপকাস্টিং হয়ে যাচ্ছে, তাই তুমি এখানেই রাখতে পারতেছো। আদারওয়াইজ তুমি অন্য কোনো একটা টাইপের অবজেক্ট বানাইতা। যেমন ধরা যাক আমি একটা বানাই, আমি জাস্ট একটা সিঙ্গেল অবজেক্ট বানাই যেটার নাম হচ্ছে গিয়ে কি নাম দেয়া যায়, একটা পিডিএফ ফাইলে দিলাম, ছিল আমাদের এখানে সিম্বল একটা অবজেক্ট। তো এটার ভিতরে আমি একটা কনস্ট্রাক্টর নাই, ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে। সো আমি বানাইলাম পিডিএফ ফাইল ইকুয়াল টু নিউ পিডিএফ ফাইল। পিডিএফ ফাইলটাকে যদি আমি এখানে ভরতে যাই, দেখবা যে চিল্লাচিল্লি করবে। দেখো চিল্লাচিল্লি করতেছে কেন? ও বলতেছে যে ভাই রিকোয়ার্ড টাইপ বেজ এমপ্লয়ি, কিন্তু দিছো তুমি পিডিএফ ফাইল। তুমি পিডিএফ ফাইলকে এখানে রাখতেই পারবো না, কারণ পিডিএফ ফাইল কোনো বেজ এমপ্লয়ি টাইপ না। যখন তুমি একটা অবজেক্টকে এক্সটেন্ড করো, এই যে বেজ এমপ্লয়ি সরি সিকিউরিটি এমপ্লয়ি যখন বেজ এমপ্লয়িকে এক্সটেন্ড করছে, তখন আসলে সিকিউরিটি এমপ্লয়িটা দুইটা টাইপ গ্রহণ করতেছে। সে নিজের তো নিজের টাইপেরই, সে আবার বেজ এমপ্লয়ি টাইপেরও। আবার যখন তুমি সিইও এমপ্লয়িকে এক্সটেন্ড করে বেজ এমপ্লয়ি বানাচ্ছো, সে তো নিজেই সে আবার তার বাপের ক্যারেক্টারিস্টিক আছে, মানে সে তার বাপও, সে নিজে মানে সে সিইও এমপ্লয়ি টাইপেরও আবার বেজ এমপ্লয়ি টাইপেরও। সো তুমি চাইলে সিইও এমপ্লয়ি টাইপ থেকে বেজ এমপ্লয়ি টাইপে কনভার্ট করতে পারো, আবার বেজ এমপ্লয়ি টাইপ থেকে সিইও এমপ্লয়ি টাইপে কনভার্ট করতে পারো। সমস্যা যেটা হবে, সিইও এমপ্লয়ি টাইপকে বেজ এমপ্লয়ি টাইপে রাখলে শুধুমাত্র বেজ এমপ্লয়ি টাইপের যা যা ডিফাইন করা আছে সেগুলাকে তুমি পাবা। আবার বেজ এমপ্লয়িকে সিইও এমপ্লয়িতে কনভার্ট করলে সিইও এমপ্লয়ি সহ বেজ এমপ্লয়িতে যা আছে সবকিছু পাবা, কারণ সে চাইল্ডে কনভার্ট হচ্ছে। এই জিনিসটা থাকার ফলেই তুমি এক্সটেন্ড করার ফলে দারোয়ান এবং মালিক এই দুইটা যেহেতু বেজ এমপ্লয়িকে এক্সটেন্ড করছে, তাই সে একই সাথে সিইও এমপ্লয়ি বললাম, আমি কি উল্টা লিখছিলাম? হ্যাঁ উল্টা লিখছিলাম। আরে আচ্ছা, তো সিইও এমপ্লয়ি একটা বেজ এমপ্লয়ি, আবার সিকিউরিটি এমপ্লয়িও একটা বেজ এমপ্লয়ি। তাই বেজ এমপ্লয়ি টাইপের অ্যারেতে আমি এদের সবাইকে রাখতে পারছি। এই কারণে তোমার আপকাস্টিং ডাউনকাস্টিংটা দরকার। বুঝাতে পারছি জিনিসটা কেমনে কাজ করতেছে? হ্যাঁ হ্যাঁ, এইবার মনে হচ্ছে না হলে তো আমি বেজ এমপ্লয়ি এই অ্যারের মধ্যে ওদেরকে রাখতে পারতাম না, রাখতে পারতাম এরা যদি ওই টাইপের না হইতো। আর পিডিএফটা ভিন্ন টাইপের, এজন্য এরকে রাখছি দেখে চিল্লাপাল্লা করতেছে। হ্যাঁ চিল্লাপাল্লা করতেছে। তুমি যদি যাও ভিতরে, পিডিএফ কে এক্সটেন্ড করা হয় নাই, পিডিএফটা একলা নিজেই একটা ক্লাস, সে কিন্তু বেজ এমপ্লয়ি ক্লাস না। তাই কিন্তু তুমি যদি এখানে এসে এক্সটেন্ড করে দাও, এক্সটেন্স বেজ এমপ্লয়ি, তখন যদি বেজ এমপ্লয়ি যা যা লাগে সেগুলো তুমি দাও তাকে, সে চিল্লাচিল্লি বন্ধ করে দিবে। কারণ সে এখন কি হয়ে গেছে, এখন একটা বেজ এমপ্লয়ি টাইপের হয়ে গেছে। কিন্তু তুমি এটা রিমুভ করে দাও, সে একটা কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের একটা অবজেক্ট, ফলে তাকে তুমি সিমিলার অ্যারেতে রাখতে পারবে না। তো যেটা হচ্ছে সিমিলার অ্যারেতে আমি রাখতেছি, রাখার পরে আমি জানি যে কেউ যদি বেজ এমপ্লয়ি টাইপ হয়, বেজ এমপ্লয়ি টাইপের মধ্যে আমি একটা অ্যাড বোনাস টাইপের মেথড লিখে রাখছি। ওকে, সো বেজ এমপ্লয়ির ভিতরে যদি অ্যাড বোনাস লিখে রাখছি, এই বেজ এমপ্লয়িকে যারা এক্সটেন্ড করবে বা যারা এর চাইল্ড হবে, যেমন ধরা যাক সিকিউরিটি এমপ্লয়ি এর একটা চাইল্ড, সিইও এমপ্লয়ি এর একটা চাইল্ড। তো আমি জানি যেহেতু বেজ এমপ্লয়ির ভিতরে এই মেথডটা আছে এবং আমি এদেরকে ওভাররাইড করছি তার চাইল্ডের মধ্যে, তাই এটার অ্যাক্সেস আমি চাইল্ডগুলো থেকেও পাবো। আবার বুঝাই যে বেজ এমপ্লয়িটা হচ্ছে তোমার মেইন ক্লাসটা, সেটাকে এক্সটেন্ড করছে কারা? সিকিউরিটি এমপ্লয়ি। একটা দিয়ে বুঝাই, তো সিকিউরিটি এমপ্লয়ি বেজ এমপ্লয়ি থেকে অ্যাড বোনাসটাকে নিয়ে এসে নিজের মতো করে লিখছে। কার কাছ থেকে আনছে? বেজ এমপ্লয়ির কাছ থেকে আনছে, আইনা নিজের মতো করে লিখছে সে। আবার তোমার সিইও এমপ্লয়ি একই কাজই করছে। এখন আমি যখন সিকিউরিটি এমপ্লয়িকে বেজ এমপ্লয়িতে কনভার্ট করব, তখন আমি এই অ্যাড বোনাসটাকে কল করতে পারবো। এটা কি বোঝা গেছে যে আমি যখন কনভার্ট করবো, আমি বলছি কি প্রথমে যখন চাইল্ড থেকে আমি আপকাস্টিং করে প্যারেন্টে নেই,
তখন প্যারেন্টের যেসব জিনিসপত্র থাকে আমি ওগুলাকে অ্যাক্সেস করতে পারি, এতে আমার কোনো সমস্যা নেই। তার মানে আমি অ্যাড বোনাসকেও অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ যখন তোমার দারোয়ান এখানে বেজ এমপ্লয়ি টাইপের হয়ে যাবে আপকাস্টিং এর মাধ্যমে, তখন দারোয়ানকে ভিতরে যেসব মেথড আছে যেগুলো বেজ এমপ্লয়ির মধ্যে কমন, ওগুলাকে আমি কল দিতে পারবো, যেমন অ্যাড বোনাস। এটা যদি বুঝো আর ভাই নাকি এখানে আপকাস্ট ভাই এখানে আপকাস্টিং এর ব্যাপারটা হইতেছি তো এক্সটেন্ড করার কারণে, তাই তো ভাই? ওকে ভাই। সো এক্সটেন্ড করার ফলে তুমি এখন বেজ এমপ্লয়ির ভিতরে যে মানে মেথডগুলো লেখা আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবা, কমন মেথড যেগুলা, এর মধ্যে একটা হচ্ছে অ্যাড বোনাস। এখন অ্যাড বোনাসকে সিকিউরিটি এমপ্লয়ি একভাবে লিখছে আর তোমার সিইও এমপ্লয়ি একভাবে লিখছে, এটা তাদের বিষয়। এখন যেহেতু এটা একটা সিঙ্গেল অ্যারে, আমি এই সিঙ্গেল অ্যারের মধ্যে একটা সিঙ্গেল লুপ চালাইতে পারবো। মজার বিষয়টা এখানে ঘটে, সিঙ্গেল অ্যারে যেহেতু সিঙ্গেল অ্যারেতে আমি একটা সিঙ্গেল লুপ চালাইতে পারতেছি, এখন একটা সিঙ্গেল লুপ চালায় আমি প্রত্যেকটার ওই অ্যাড বোনাসে কল দিব, এতে কোনো অসুবিধা নেই, কারণ আমি জানি যেহেতু বেজ এমপ্লয়ি তাদের সবার ভিতরে একটা অ্যাড বোনাস নামে মেথড আছে, আমি অ্যাড বোনাসে কল দিব। এটাতে কোনো সমস্যা আছে তোমাদের যে না ভাই কল দিতে পারবো না? সমস্যা আছে? না ভাই সমস্যা নাই। সমস্যা নাই, যেহেতু বেজ এমপ্লয়ির ভিতরে কিন্তু আমি লিখছি অ্যাড বোনাসটা আছে, সো অ্যাড বোনাসকে আমি কল দিতে পারবো। কিন্তু মজার বিষয় এখানেই ঘটে যে যখন তুমি অ্যাড বোনাসে কল দিবা, এই জায়গাটাই আমি ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা যদি একটু ব্যাকে আসি, যে যখন তুমি অ্যাড বোনাসে কল দিবা তখন সে এখানে এসে অ্যাড বোনাসে কল দিলে সে একদম সরাসরি প্যারেন্টে যেটা আছে সেটাই কল দিবে না, সে কল দিবে হচ্ছে কি সিইওর নিজের ইমপ্লিমেন্টেশনটাকে, অর্থাৎ ওভাররাইড করছো যে তুমি এই জায়গায় যে ওভাররাইড করছো ওই ওভাররাইডটাকে কল দিবে, আবার গার্ডে যে ওভাররাইডটা করছো সেটাকে কল দিবে। যেমন এখানে আমি অ্যাড বোনাসে কল দিচ্ছি, কিন্তু সে সরাসরি প্যারেন্টে কোনটা লিখছিলাম আমি খেয়াল আছে? প্যারেন্টে লিখছিলাম নাল, কিছু নাই, খালি। কিন্তু সে প্যারেন্টটাকে কল দিচ্ছে না, সে কল দিচ্ছে কাকে? দারোয়ান বা সিইওর যে নিজস্বটা আছে সেটাকে, সিকিউরিটি যে নিজস্বটা আছে সেটাকে। 10 টাকা বাড়ানোর টাকা একবার কল দিচ্ছে, 20 টাকা বাড়ানোর টাকা একটা কল দিচ্ছে। তো আমার লাভটা কি হইলো? লাভটা হচ্ছে আমার এত কিছু বুঝাই লাগতেছে না আসলে। আমি যখন মানে কিছু বোঝা লাগতেছে না, আমি একটা অ্যারের মধ্যে সিঙ্গেল অ্যারের মধ্যে এরকম 5-10 ধরনের অবজেক্ট রাখতে পারতেছি, আমি সবার একটা সিঙ্গেল মেথডকে কল দিচ্ছি একটা লাইনের মাধ্যমে। কিন্তু একবার কল হচ্ছে এরকম এরকম একটা ইমপ্লিমেন্টেশন, একবার কল হচ্ছে তোমার ধরো আরেকটা কই গেল, এরকম একটা ইমপ্লিমেন্টেশন। সো যেভাবে তুমি লেখো সেগুলোই কল হবে এখানে একটা একটা করে। সো আচ্ছা, কল হইলো একটা সিঙ্গেল লাইন দিয়ে, ভাই আমি একটা মেথডকে কল দিচ্ছি, কিন্তু সবার এক একজন এক একভাবে লিখে রাখছে তাদের ভিতরে, তাই এক একজন এক একভাবে কল দিচ্ছে। লাভটা কি এখানে? লাভটা হচ্ছে তোমার যখন অনেকগুলো অবজেক্ট থাকবে, ধরো 5-10 ধরনের ফাইল আছে তোমার একটা সিস্টেমে, তুমি চাচ্ছ সবগুলাকে একই সাথে কোনো একটা এডিট করতে বা কোনো একটা ডিলিট করতে, সবগুলাকে ডিলিট করতে, তখন তুমি কি করবা? সবগুলাকে ধরে আইনা এখানে জাস্ট ডিলিট কল দিয়ে দিবা। এখন ডিলিটকে কল দিলে হয়তোবা দারোয়ান একভাবে ডিলিট হবে, মালিক একভাবে ডিলিট হবে, এমপ্লয়ি আরেকভাবে ডিলিট হবে, এগুলো এক একজন একভাবে ডিলিট হবে, ডিলিটের কোডটা এক একজন এক একভাবে ইমপ্লিমেন্ট করে রাখছে। কিন্তু তুমি একটা সিঙ্গেল লুপের মধ্যে ভইরা তাহলে ডিলিটকে কল দিয়ে দিলে দারোয়ানও ডিলিট হবে, মালিকও ডিলিট হবে, সবাই একইভাবে এক ধাক্কায় ডিলিট হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল হইতে পারে যে রেন্ডারিং, মানে বাস্তব লাইফে 3D রেন্ডারিং এর একটা এক্সাম্পল আছে, আমি ওটার মধ্যে আসতেছি। তোমরা কি এই জিনিসটা অ্যাট লিস্ট হালকা পাতলা বুঝতে পারছো নাকি আবার গো থ্রু করতে, মানে তোমরা পরে গিয়ে গো থ্রু করতে হবে? ক্লিয়ার বা ক্লিয়ার জি ভাই সবার একটু রেসপন্স করো। এবার একটা ক্লাস ততটুকুই ভালো যতটুকু তার সবচেয়ে দুর্বল স্টুডেন্টটা। সো সবচেয়ে দুর্বল স্টুডেন্টটা যদি না বুঝে তাহলে আসলে মানে বুঝতে পারিনি। সো রেসপন্স করো। 10 জন কমে গেছে আমার ক্লাসে, পোলাপান গেল কই? এনিওয়ে, কোশ্চেন থাকলে করতে পারো, আবার যদি গো থ্রু করতে হয় তোমরা নিজেরা করো, আমি তোমায় কোডটা দিয়ে দিব। সো আছে কোনো কোশ্চেন? না ভাইয়া, না ভাই কোশ্চেন। সো না থাকলে আই উড সাজেস্ট যে তোমরা একটু 10 মিনিট একটা ব্রেক নিয়ে আসো। আমরা ঠিক 9টা ধরা যাক 9টা কত বাজে? 13 বাজে না? 9টা 13, তো 9টা 25-এ আমরা আবার বসতেছি। ওকে ভাই, খেলা দেখি একটু ঘুরে আসো, আমি আসি। আচ্ছা।